লাইট একটু কম কম লাগছে ভাইয়া। নিজের লাইট দেওয়া হয়নি এই জন্য। হ্যাঁ এবার ঠিক আছে। দিয়ে দেবে, বৃষ্টির মধ্যে সব ঘুমাচ্ছে নাকি? আপনি দিয়ে দেন এভরিওয়ান। আমার এভরিওয়ান মনে হইতেছে না কেন জানি। হইতেছে না কেন জানি। সাউন্ড ঠিক আছে। ঠিক আছে। এভরিওয়ান মেনশন হইতেছে না মনে হয় যে এখানে মানে আসছে কি নীল হয়েছে? আমার এখানে কেন জানি নীল উঠতেছে না। টাকা দাও আমাকে। হ্যাঁ করো, ফ্ল্যাশ করো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমরিন, সাইমা, প্রান্তি আর তাহেরা তাবাসসুম, এই দুজনকে আমি চিনি। আমি আসলে আজকে 3টায় শুরু করতে চাইছিলাম, বাট দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও তো যে চলে আসো তাড়াতাড়ি। আমি আসলে হল থেকে আসতে চেয়ে বৃষ্টির মধ্যে পড়ে গেছি। না মানে বৃষ্টি শুরু হয়েছে, আমি সাথে সাথে বের হয়েছি, দেন আমি একদম রিক্সা পাইতেছিলাম না, দাঁড়াইছিলাম। প্লাটলেট এক ক্লাসটা করি না, এটা করলে বুঝবো। একটু প্যারা হবে ভাইয়া, প্লাটলেট এক ক্লাসটা না করলে একটু প্যারা হবে, কারণ আমি গতদিন যেই পার্ট থেকে শেষ করছি ওই পার্টের পর থেকে আমি আজকে ধরবো আর কি। হয়তো একটু ওভারভিউ দিব প্রথমে, বাট এত বেশিও না যে তুমি মানে ভালো করে বুঝতে পারবা। সো আমার মনে হয় যে ওই ক্লাসটা করে আসলে ভালো। আমি কিন্তু কালকে রাতের বেলা পোস্ট দিছিলাম যে 1 নাম্বার ক্লাসটা তোমরা করে এসো, ঠিক আছে? ওকে, তোমরা একটু সবাইকে একটু মেনশন দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু মেনশন দাও, বলো যে তাতে আসতে। ওয়ালাইকুম আসসালাম যারা নতুন জয়েন করছো, একটু সবাইকে বলো ফার্স্ট আসতে, আমরা তাড়াতাড়ি শুরু করে দেই। আমি বেশিক্ষণ আটকায় রাখবো না, আমিও তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি এটা। বাট জিনিসপত্র আজকে একটু বেশি আছে পড়ার মধ্যে, সেই জন্য আমাদেরকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে আজকে, ঠিক আছে? আজকে আমাদেরকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ওকে ভাইয়া। আচ্ছা কি এই কয়জনই থাকবা তোমরা? আস্তে আস্তে দিন যায় আর উপস্থিতি কমে যায় স্টুডেন্টদের, এটা আমার কাছে একটু খারাপ লাগে যে কেন উপস্থিতি কমে যায়। এখন পর্যন্ত আমার ব্যাচের সবচেয়ে রেগুলার স্টুডেন্ট, যে মানে ওয়ান অফ দ্য মোস্ট রেগুলার স্টুডেন্ট আর কি, একদম ফ্রি ক্লাস থেকে, সেটা হচ্ছে স্পর্শ ভাইয়া। সে এখনো আসে নাই, মানে তার এখনো কোনো মেসেজ দেখছি না, ওকে আসে নাই এখনো, তাই না? আচ্ছা আমি কি শুরু করে দিব না ওয়েট করব তোমাদের আরো মানুষজন আসার জন্য? তোমরা বলো, আমি কি শুরু করে দিব? আমি তোমাদের চ্যাপ্টারটা দিয়ে দিয়েছিলাম। টেলিগ্রাম গ্রুপে তাহলে তোমাদের লিখে দিই, হ্যাঁ, যে ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি শুরু করব ক্লাস তাহলে? আজকের ক্লাসটা কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে মাস্ট মাস্ট তুমি কমন পাবা, এখান থেকে মাস্ট তুমি কমন পাবা, একটা কোশ্চেন তুমি কমন পাবা, সেটা টার্মে হোক প্রফে হোক যেখানেই হোক না কেন তুমি পাবা।
স্পর্শর আইডি ডিঅ্যাক্টিভেটেড কেন? কি হয়েছে? ডিঅ্যাক্টিভেটেড কেন? আমি যখন ফ্রি ক্লাস নিতাম তখন বুঝলা কয়েকজন খুব রেগুলার ছিল, মানে 2টা ক্লাস আর কি, 2টা ক্লাস নিয়েছিলাম ফ্রি ক্লাস যেটা, সেখানে 2জন 3জন এরকম আমার চোখে পড়ছিল যারা প্রচুর রেগুলার ছিল। একটা হচ্ছিল স্পর্শ, একটা ছিল আরেকটা ছেলের নাম আমি ভুলে গেছি, বাট ও ওরকম মজা করতো আর কি। বাট এই কার্ড কোর্সে আসার পর থেকে আরেকজনকে দেখছি না, বাট স্পর্শ থাকে সব সময়। ওকে ওকে, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আমরা তাহলে আজকে শুরু করি আমাদের পড়া। তো আমরা আজকে হিমোস্ট্যাসিসে আমরা গতদিন 2 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? হিমোস্ট্যাসিস কি? হিমোস্ট্যাসিস হচ্ছিল স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং by physiological process when many blood vessels are severed or ruptured, ঠিক আছে? তার মানে হচ্ছিল স্পন্টেনিয়াসলি বডি ফিজিওলজিক্যালি যে ব্লাডটা মানে কোথাও কেটে গেলে ব্লাডটা পড়া যে থামায়, সেটাই হচ্ছিল হিমোস্ট্যাসিস। এখন এই হিমোস্ট্যাসিসের 4টে ইভেন্ট আছে আমাদের। কি কি? ফার্স্টে হচ্ছিল ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ, তাই না? ও না, ফার্স্ট হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। ফার্স্ট হচ্ছে ভেসো কনস্ট্রিকশন, মানে যেখানে ভেসেলটা একটু রাপচার্ড হলো সেখানগুলোর ভেসেলটা কি করবে? কনস্ট্রিক্ট করবে, দিয়ে ব্লাডটার ফ্লোটা কমাতে হেল্প করবে। তারপরে ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ। এই পর্যন্ত আমরা পড়ছিলাম যে ফর্মেশন অফ প্লাটলেট প্লাগে 2 ধরনের ফর্মেশন অফ প্লাটলেট প্লাগে মেইনলি 3টা কাজ হয়। একটা হচ্ছে ফার্স্টে প্লাটলেটগুলো কি হয়? অ্যাডহেয়ার করে, ওই ভেসেল যেখানে ইনজুরি হয়েছে সেখানে প্লাটলেটগুলো যে অ্যাডহেয়ার করে, দেন প্লাটলেটগুলো অ্যাক্টিভেশন হয়, দেন প্লাটলেট অ্যাগ্রিগেশন হয়, ঠিক আছে? এই হচ্ছিল আমাদের ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ পর্যন্ত ছিল। আর আমরা এটা মনে রাখছিলাম যে প্লাটলেট প্লাগ যেটা, সেটা আমরা প্রাইমারি ক্লটও বলতে পারি বা প্রাইমারি হিমোস্ট্যাটিসও বলতে পারি। কেন? কারণ এটা প্রাইমারি একটা জাস্ট ছোট একটা প্লাগ বা ছোট একটা ক্লট তৈরি করে, এটা কোনো মানে কোনো পার্মানেন্ট ক্লট বা এরকম কিছু না। এটা একটা প্রাইমারি ছোটখাটো একটা প্লাটলেট দিয়ে তৈরি একটা ক্লট জাস্ট, যেটা জাস্ট হালকা করে ওই মানে ওই ইনজুরির জায়গাটাতে যে ব্লাডটাকে মানে ব্লাড পড়াটা কমাতে হেল্প করে। মেইন ক্লট যেটা, সেটাতে আমরা আজকে পড়বো, যেটা হচ্ছে ফর্মেশন অফ ব্লাড ক্লট, ঠিক আছে? ফর্মেশন অফ ব্লাড ক্লট অ্যাজ এ রেজাল্ট অফ ব্লাড কোয়াগুলেশন, এটা হচ্ছে আমাদের মেইন ক্লট যেটা তৈরি হয়। তারপরে লাস্টে হচ্ছে ইভেনচুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু অ্যান্ড ডিসলিউশন অফ ব্লাড ক্লট, মানে ওই ব্লাড ক্লটটা যেটা, সেটা আস্তে আস্তে তো নাই হয়ে যাবে, ওই ক্লটটা তো সবসময় ওখানে থাকবে না। সো এই ক্লটটা যে আস্তে আস্তে নাই হয়ে যায়, এটা হচ্ছে ডিসলিউশন অফ ব্লাড ক্লট। আর ওখানে ফাইব্রাস টিস্যু ডিপোজিটেড হবে, যাতে করে আস্তে আস্তে ওই জায়গাটা হিল হতে থাকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 4টা স্টেপ। আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের ভাস্কুলার স্প্যাজম কতদিন হয়ে গিয়েছে, ফর্মেশন অফ প্লাটলেট প্লাগ আমি আগেও বললাম যে প্লাটলেট অ্যাডিশন হবে, অ্যাক্টিভেশন হবে, অ্যাগ্রিগেশন হবে, এবং এখানে কিছু সাবস্টেন্স রিলিজ হয়, যেটা আমি গতদিনই তোমাদেরকে বলেছি কি কি সাবস্টেন্স রিলিজ হয় প্লাটলেট থেকে। এই জন্য আমি আজকে বলবো না, তোমাদেরকে আমি মাঝে মাঝে কোয়েশ্চেন করব যে কোন কোন সাবস্টেন্সগুলা কি কি কাজ করে, ঠিক আছে? তোমরা চট করে আমাকে এখন বলো, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর কি কাজ করে? VWF, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর কি কাজ করে? চট করে এটা আমাকে এখন বলে দাও, ঠিক আছে? ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর কি কাজ করে, এটা চট করে আমাকে এখন তোমরা একটু বলে দাও। ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর, তোমরা ওটা বলতে থাকো ততক্ষণ আমি সামনে বলি, ঠিক আছে? ফর্মেশন অফ ব্লাড ক্লট, তাহলে দেখো এটা কি? এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস থ্রু উইচ ব্লাড লুজেস ইটস ফ্লুইডিটি অ্যান্ড কনভার্টস ইনটু আ সেমি সলিড জেলি লাইক মাস অর ক্লট ইন অর্ডার টু স্টপ ব্লিডিং ফ্রম দ্য ইনজুর্ড ভেসেল। তাহলে এখানে ব্লাড কি হয়? ব্লাডের মধ্যে ব্লাডটা আসলে ওখানে সেমি সলিড কি হয়ে যায়? ব্লাডটা হচ্ছিল এখানে মানে একটা সেমি সলিড মাসের মতো হয়ে যায়, ও একদম তরল না থেকে একটু জেলি জেলি মতো হয়ে যায়, তো ওই জায়গাটা একটা ক্লট তৈরি হয়, যাতে করে ব্লিডিং যেটা সেটা যাতে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে এটা শুরু হয় এবং আলটিমেটলি 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা শেষও হয়ে যায়, ঠিক আছে? 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা হচ্ছিল, ও না, ইনজুরি যদি স্মল হয় তাহলে এটা হচ্ছে 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু হয়, এবং ইনজুরি যদি সিভিয়ার হয় তাহলে আরো তাড়াতাড়ি শুরু হয়ে যায়, ঠিক আছে? কারণ তাড়াতাড়ি ব্লাডটাকে করা লাগবে। আর এটা তো 4 নাম্বার স্টেপ, এটা আমরা সামনে আরো আসবো। আচ্ছা, ব্লাড কোয়াগুলেশন পড়ার আগে আমরা একটু ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো সম্পর্কে জেনে নিই। এগুলো একদম ঠাডা মুখস্থ করা লাগবে, ঠিক আছে? জোড়া লাগায়, ঠিক জোড়া লাগায় না ভাইয়া, জোড়া লাগায় বলতে এই যে হ্যাঁ, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আর প্লাটলেটের মাঝে গ্লুয়ের মতো কাজ করে, এক্স্যাক্টলি। কোন একটা ভেসেলে ইনজুরি যদি হয় তখন ওখানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হয় বা বের হয়ে আসে ইনজুরি হওয়ার পরে। তো সেটা এখন এই যে এটা ভেসেল ওয়ালে ইনজুরির জন্য হতে পারে, আবার ব্লাডের কম্পোনেন্টের মধ্যে কোনো কারণে কোনো ধরনের যদি ঝামেলা হয় তখনও কিন্তু এই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আসতে পারে, তখন এটা এই যে গ্লুয়ের মতো কাজ করে,
প্লাটলেট এবং এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনের মধ্যে, যাতে করে ওই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যে প্লাটলেটটা লাগে এবং তারপরে প্লাটলেট অনেক সাবস্টেন্স সিক্রেট করবে, যেমন থ্রোম্বোক্সিন A2, এডিপি, সেরোটোনিন, ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর এবং আরও কিছু জিনিসপত্র, ক্যালসিয়াম আয়ন, এরকম আরও কিছু জিনিসপত্র রিলিজ করবে যারা আশপাশের প্ল্যাটলেটকে অ্যাক্টিভেট করবে এবং তাদেরকে এক জায়গায় হতে হেল্প করবে। সরি আপু, আমি ভাইয়া না, আমি সাজিদা। সরি সরি, সো সরি ভাই আপু, সো সরি, সো সরি। আমি আসলে বুঝি নাই যে তুমি আসলে তোমার বাবার আইডি ইউজ করছো। আচ্ছা, ভেরি সরি আপু। আমিও অনেকদিন আমার প্যারেন্টসের আইডি ইউজ করছি। আমি আমার অ্যাডমিশনের পরে ফেসবুক খুলছি আর কি। সো এই জন্য আমি আর কি তার আগ পর্যন্ত আমার আম্মুর আইডিটা ইউজ করতাম। ঠিক আছে, আমি আসলে বুঝি নাই, আমি মনে করছি যে ছেলেরা বাবাদের আইডি চালায় আর মেয়েরা মায়েদের আইডি চালায়, বুঝছো, মানে নিজেদের আইডি না থাকতে। এক্সট্রিমলি সরি আপু, আমি আসলে বুঝিনি। ওকে, তাহলে দেখো এই ক্লটিং ফ্যাক্টরগুলো, তাহলে ক্লটিং ফ্যাক্টর কি কি আছে? 13টা মোটে ক্লটিং ফ্যাক্টর আছে, ঠিক আছে, 13টা ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের। তাহলে এই ক্লটিং ফ্যাক্টর ফার্স্টে দেখো আমাদের যেগুলো আমাদের মাস্ট মনে রাখাই লাগবে, সেগুলো তো আমি লাল কালি দিয়ে দাগায় দিব। এগুলো মাস্ট, ভুলাই যাবে না। সবগুলো মনে রাখতে পারলে তো খুবই ভালো, বাট যদি না মনে থাকে, কারণ খালি তো এই একটা পড়া না, তোমাদের আরো অনেক পড়া থাকবে, ঠিক আছে। স্যামসন রাইটস এর বইতে আপু পয়েন্ট করে এভাবে দেওয়া নেই। হ্যাঁ, এই জন্য আমি স্লাইডে দিয়ে দিয়েছি। তোমরা এটা, তোমাদেরকে তো আমি স্লাইড অলরেডি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রামে, তোমরা এটা দেখে তখন নোট করে নিও যদি নোট করা লাগে। তাহলে ফার্স্টে দেখো ফিবিনোজেন, এটা হচ্ছে 1 নাম্বার। ফুল পরে টুপ করে, এটা তোমরা জানো যে 4টা মনে রাখার নিয়ম, এবং এই 4টা মাস্ট মনে রাখা লাগবে। এই 4টা একদম আমাদের মেইন ক্লটিং ফ্যাক্টর, এবং এই 4টা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর বলা হয়, কারণ ব্লাড কোয়াগুলেশনে এই ফ্যাক্টরগুলাই আলটিমেটলি লাস্ট স্টেপে যে ক্লটটা ফর্ম করে, বুঝছো। সো এদেরটা খুবই ইম্পর্টেন্ট। ফিব্রিনোজেন, প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন আর টিস্যু ফ্যাক্টর, আর ক্যালসিয়াম, এই 4টা। তাহলে ফুল পরে টুপ করে, এটা মনে রাখা খুবই ইজি, 1 2 3 4। এবার দেখো ল্যাবাইল ফ্যাক্টর বা এটাকে প্রো অ্যাক্সেলারিন বলা হয়, ঠিক আছে, 5 নাম্বার। তারপর 7 নাম্বার হচ্ছে স্টেবল ফ্যাক্টর ও প্রো কনভার্টিন। তো ল্যাবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, এই দুটো কিন্তু একে অপরের অপোজিট, তাই না? ও আর এখানে 5-এর পরে 7 কেন? কারণ 6 যেটা, সেটা আমাদের হিউম্যান বডিতে পাওয়া যায় না। নট ফাউন্ড ইন হিউম্যান বডি, নট ফাউন্ড ইন হিউম্যান বডি, ঠিক আছে, এই জন্য আর কি 6 নাই এখানে। তো ল্যাবাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সেলারিন বলা হয়, এটা হচ্ছিল 5 নাম্বার, ঠিক আছে। তারপর স্টেবল ফ্যাক্টর, প্রো কনভার্টিন। তাহলে তুমি এখানে প্রো অ্যাক্সেলারিনটা দিয়ে যদি মনে রাখতে চাও, তাহলে দেখো এখানে প্রো অ্যাক্সেলারিন আর প্রো কনভার্টিন, এখানে আছে এ আর এখানে আছে সি। আমি যেভাবে মনে রাখতাম আর কি, তাহলে এ হচ্ছে সি এর আগে আসে না, তাহলে এটা যেটা মানে প্রো অ্যাক্সেলারিন যেটা, সেটা হবে হচ্ছিল 5, আর সি যেহেতু এর পরে আসে, তাই এই জন্য প্রো কনভার্টিনটা হচ্ছিল 7। এভাবে তোমরা মনে রাখতে পারো, এভাবে আমি মনে রাখতাম আর কি, এই জন্য আমি এভাবে আর কি করছি। আপু ফ্যাক্টর 3 কে টিস্যু ফ্যাক্টর বা টিস্যু এক্সট্র্যাক্ট কেন বলা হয়? কারণ এটা টিস্যু থেকে আসতেছে, বুঝছো, এটা টিস্যু থেকেই আসে, এই জন্য এটাকে টিস্যু ফ্যাক্টর বা টিস্যু এক্সট্র্যাক্ট বলা হয়, বা এটাকে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনও বলা হয়। সামনে যখন আমরা ব্লাড কোয়াগুলেশন পড়বো, তখন তোমরা দেখবা যে এক্সট্রিনজিক পাথওয়ে আর ইন্ট্রিনজিক পাথওয়ে, দুইটা পাথওয়ে আছে। সো এক্সট্রিনজিক পাথওয়েটাতে একদম সবার আগেই এই টিস্যু ফ্যাক্টর আর টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন যেটা বা টিস্যু এক্সট্র্যাক্ট যেটাই বলো না কেন, এটাই সবার আগে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে টিস্যু থেকে রিলিজ হচ্ছে, এই জন্য এটাকে টিস্যু এক্সট্রাক্ট বা টিস্যু ফ্যাক্টর বলা হচ্ছে। ওকে, এখানে জাস্ট ফসফোলিপিড আর লিপোপ্রোটিন কমপ্লেক্স থাকে। এবার দেখো তাহলে প্রো অ্যাক্সেলারিন আর প্রো কনভার্টিন ইনশাআল্লাহ তোমাদের মনে থাকবে। প্রো অ্যাক্সেলারিন যেটা, সেটা 5 নাম্বার, প্রো কনভার্টিন হচ্ছিল 7 নাম্বার। আর ল্যাবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, এইটা হচ্ছিল আমি মনে রাখতাম এইভাবে যে অ্যাক্সেলারিন, এখানে এল আছে, এল ফর ল্যাবাইল, ঠিক আছে, এল ফর ল্যাবাইল, এটা আমি মনে রাখার জন্য বলছি, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। প্রো অ্যাক্সেলারিন, অ্যাক্সেলারিন বানানটাতে এল আছে, সো এল ফর ল্যাবাইল। তাহলে প্রো অ্যাক্সেলারিনটা হবে ল্যাবাইল আর কনভার্টিনটা হবে স্টেবল, ঠিক আছে। দুইটা একসাথে মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবে যে একটা ল্যাবাইল ফ্যাক্টর আছে আর একটা স্টেবল ফ্যাক্টর আছে। সো ল্যাবাইলটা কোনটা হবে? প্রো অ্যাক্সেলারিন, অ্যাক্সেলারিন মানে এল আছে, তাহলে এল থেকে ল্যাবাইল, তার মানে প্রো অ্যাক্সেলারিনটা হচ্ছিল ল্যাবাইল ফ্যাক্টর। আর প্রো অ্যাক্সেলারিন এখানে এটা সি এর আগে আসে, সো এটা নিশ্চিত আগে আসবে, তাহলে এই ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে 5। আর পরেরটা হচ্ছিল প্রো কনভার্টিন অথবা স্টেবল ফ্যাক্টর। আশা করি এটা মনে রাখতে তোমাদের ইজি হবে এটা বললে, কারণ আমি এই দুইটার মধ্যে একটু পেঁচায় যেতাম অনেক সময়, এই জন্য। তারপর দেখো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, এটা হচ্ছিল আমাদের
8 নাম্বার, ঠিক আছে? 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ। এটা জানা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা সামনে কিছু ডিজিজের ব্যাপারে পড়বো, যে ডিজিজগুলোতে এগুলোর ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য তৈরি হয়, ঠিক আছে? যেমন হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়ার আবার টাইপস আছে, ওটার জন্য আমাদের এটা লাগবে। তারপর 9 যেটা, সেটাকে বলা হচ্ছিল ক্রিসমাস ফ্যাক্টর। আর 10টা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টুয়ার্ট ফ্যাক্টরটা, কারণ এটা একটা মেজর মানে ক্লটিং ফ্যাক্টর, যেটা কিনা আমাদের কোয়াগুলেশনে হেল্প করবে। তারপর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি যেটা, সেটা হচ্ছিল 11। 12 হচ্ছিল হাজিম্যান ফ্যাক্টর বা হেগম্যান ফ্যাক্টর, যেটাই বলো সেটাই বলো, ঠিক আছে? ফ্যাক্টর 6টা কোথায় পাওয়া যায় এটা আমি আসলে জানি না আপু, ফ্যাক্টর 6টা কোথায় পাওয়া যায়। যেহেতু হিউম্যানে পাওয়া যায় না, ডেফিনেটলি কোনো অ্যানিমেল বডিতে পাওয়া যাবে। কোন অ্যানিমেল এক্স্যাক্টলি পাওয়া যায় এটা আমি জানি না, বা এমনও হতে পারে যে এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, ঠিক আছে? বাট হিউম্যান বডিতে এটা পাওয়া যায় না আর কি। হ্যাঁ, ল্যাবে তৈরি হয়, এটাও হইতে পারে, আমি এটা আসলে শিওর জানি না, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, এটা হচ্ছিল 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছিল হাজিম্যান ফ্যাক্টর, 13 নাম্বার হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর অথবা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এই হচ্ছে মোটামুটি। আর তাছাড়া কিছু হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন এরকম কিছু জিনিসপত্র আছে, যেগুলো তোমাদের অত বেশি দরকার নাই, ঠিক আছে? এগুলো জাস্ট নাম মনে রাখলে হবে, যে ক্যালিক্রেইন, প্রি ক্যালিক্রেইন, হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন, জাস্ট নামগুলো মনে রাখতে হবে, আর কিছু না, ঠিক আছে? তাহলে এই হচ্ছিল আমাদের তাহলে দেখো মোটামুটি কিন্তু সবই মনে রাখা আছে। ফার্স্টে হচ্ছিল ফুল, পরে টুপ করে 4টা ফাইব্রিনোজেন, প্রথম মিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন টিস্যু ফ্যাক্টর এন্ড ক্যালসিয়াম আয়ন। এই গেল হচ্ছিল আমাদের প্রথম 4টা। তারপরে 5 নাম্বার হচ্ছিল লেবাইল ফ্যাক্টর ও প্রো অ্যাক্সিলারিন, 6 নাম্বারটা হচ্ছে স্টেবল ফ্যাক্টর ও প্রো কনভার্টিন। সরি, 6 না তো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, 9 নাম্বার ক্রিসমাস ফ্যাক্টর, 10 নাম্বার স্টুয়ার্ট ফ্যাক্টর, 11 নাম্বার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি। আর এই 10 নাম্বারটাকে সম্ভবত অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বলা হয়ে থাকে, ঠিক আছে? এ বি সি, মানে ক্রিসমাসের আগে এ, ক্রিসমাসের পরে বি সি। তারপরে 12 নাম্বার হচ্ছে হাজিম্যান বা হেজম্যান, যেটাই তোমরা ইচ্ছা, হেগম্যান, হাজিম্যান, হেজম্যান, যেটাই ইচ্ছা তোমরা বলতে পারো। আর তারপর হচ্ছিল 13 নাম্বার যেটা, সেটা হচ্ছিল ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আর তাছাড়া কিছু ক্যালিক্রেইন, হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন, এরকম কিছু জিনিসপত্র আছে, ঠিক আছে? এবার আমরা আসি হচ্ছিল ব্লাড কোয়াগুলেশনে। তাহলে হোয়াট ইজ ব্লাড কোয়াগুলেশন? দেখো, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেসেস থ্রু হুইচ soluble fibrinogen is converted to insoluble fibrin threads in response to a severe vascular injury. এখন দেখো এখানে কি বলছে, ব্লাড কোয়াগুলেশনের এই সংজ্ঞাটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ ব্লাড কোয়াগুলেশনের মেইন কাজটাই হচ্ছিল সলিবল ফিব্রিনোজেনকে ইনসলিবল ফিব্রিনে কনভার্ট করা, ঠিক আছে? এখন একটা জিনিস, ক্লটিং ফ্যাক্টরগুলো কোথা থেকে আসে? ক্লটিং ফ্যাক্টর বিভিন্ন জায়গা থেকে আসে, প্লাটলেট থেকে আসে এবং লিভার থেকেও আসে। ক্লটিং ফ্যাক্টর তো প্রোটিন, তাই না? প্রোটিনস আছে এখানে, আয়ন আছে। সো এই প্রোটিনগুলো একটা বড় অংশ আসে হচ্ছে লিভার থেকে। লিভার থেকে আসা হচ্ছিল লিভার থেকে আসে 2, 7, 9, 10, 2, 7, 9, 10, এই 4টা হচ্ছে লিভার থেকে আসে। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই যে লিভার থেকে যে 2, 7, 9, 10, এই যে 4টা ক্লটিং ফ্যাক্টর লিভার থেকে আসে, এই ক্লটিং ফ্যাক্টরগুলো আবার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে? তার মানে ভিটামিন কে ছাড়া এই ক্লটিং ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড হবে না বা তৈরিই হবে না ভিটামিন কে ছাড়া, ঠিক আছে? তাহলে ভিটামিন কে ছাড়া এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হবে না। সো এই জন্য এই 2, 7, 9, 10 এই 4টা ক্লটিং ফ্যাক্টর মাস তোমাদের মনে রাখতে হবে। কেন? কারণ এই ক্লটিং ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি তখন দেখা যায় যখন লিভারে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, ঠিক আছে? লিভার সিরোসিস বা কোনো ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে? লিভার যদি ঠিকভাবে এগুলো তৈরি করতে না পারে, তাহলে এই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি হবে। তখন এই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, ঠিক আছে? আবার ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সেই জন্যও কিন্তু এই ফ্যাক্টরগুলো ডেফিসিয়েন্ট থাকবে। এবং তখনও আবার দেখা যাবে এই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। সো কোনো একটা পেশেন্ট তোমার কাছে ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে আসলো, তোমার তো তখন অনেক ইনভেস্টিগেশন করতে হবে যে কেন আসলে তার এই ব্লিডিং ডিসঅর্ডারটা হয়েছে। তখন দেখা যাবে, যদি তুমি দেখো যে এরকম 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি আছে, ঠিক আছে? যদি তোমার কাছে এটা মনে হয় যে ব্লিডিং ডিসঅর্ডার কোনো একটা ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, তারপর তুমি বিভিন্ন ধরনের টেস্ট করবা, করার পর দেখবে যে 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি হচ্ছে বেশি। তার মানে তোমার বুঝতে হবে যে ডেফিনেটলি হয় তার লিভারে প্রবলেম আছে, না হলে তার ভিটামিন কে ডেফিসিয়েন্সি আছে। তখন তাকে হয় ভিটামিন কে দিবা, অথবা তার লিভার প্রবলেম থাকলে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করবে, এভাবে আর কি চলবে। তো এই জন্য আমাদের ক্লটিং ফ্যাক্টরগুলো কোথা থেকে কোনটা আসতেছে এটা জানা দরকার। সো লিভার থেকে আসে 2, 7, 9, 10, যেটা আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস। অ্যান্ড
বাকি প্লাটলেট থেকে আসে অনেকগুলা, প্লাটলেট থেকে হচ্ছিল প্রাইমারি ক্লটিং ফ্যাক্টরগুলো আসে, প্লাস হচ্ছিল আরো আরো ক্লটিং ফ্যাক্টর আসতে পারে ওখান থেকে। আর এই হচ্ছিল মোটামুটি প্লাটলেট আর লিভার থেকে ক্লটিং ফ্যাক্টরগুলো আসতেছে, ঠিক আছে। সো এখন দেখো ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে ফিব্রিনোজেন যেটা, সেই ফিব্রিনোজেন হচ্ছিল আমাদের একটা ক্লটিং ফ্যাক্টর এবং এটা একটা প্রোটিন যেটা আসে লিভার থেকে। সো এই প্রোটিনটা থেকেই থাকে, সলিবল থাকে, ঠিক আছে। এখন একটা জিনিস যদি সলিবল হয়, ধরো ব্লাডে একটা জিনিস সলিবল, তাহলে তো ও ব্লাডে মিশে যাবে, তাই না? ও তো ব্লাডে মিশে যাবে, ও তাহলে ওখানে যে মানে এই ক্লটিং ফ্যাক্টরটা যদি সলিবল অবস্থায় থাকে তাহলে তো ও কোনো ক্লট তৈরি করতে পারবে না, তাই না? তাহলে এই ক্লটিং ফ্যাক্টরটাকে ইনসলিবল বানাতে হবে, ঠিক আছে, যাতে ও ব্লাডে মিশে না যায়, যাতে করে ও যে ক্লটিং প্রসেসটাকে অ্যাগ্রাভেট করতে পারে বা ক্লটিং প্রসেসটা শুরু করতে পারে, ঠিক আছে। এই জন্য আমাদের ওখানে কি লাগবে? ইনসলিবল ফিব্রিন লাগবে। সলিবল ফিব্রিনোজেনকে ইনসলিবল ফিব্রিন ক্লটে পরিণত করতে হবে। এখানে সবগুলো ক্লটিং ফ্যাক্টর মোটামুটি আমাদের কাজে লাগে, মানে কাজে আসে আর কি, এবং এগুলো একটার পর একটা কাজ করতে থাকে এই ক্লটিং ফ্যাক্টরগুলো, ঠিক আছে। সো blood coagulation is a physiological process where soluble fibrinogen is converted into insoluble fibrin clot when a blood vessel is ruptured অথবা when there is severe vascular injury. এটা তোমাদের কাছে ক্লিয়ার যে ব্লাড কোয়াগুলেশনটা আসলে কি? এখানে মেইন কথা তোমাদের যেটা বলতেই হবে, তুমি যদি পুরাটুকু ইংলিশে নাও বলতে পারো কোনো সমস্যা নাই, বাট তোমাকে যে কথাটা মাস্ট বলতেই হবে যে ম্যাম এখানে সলিবল ফিব্রিনোজেনকে, ম্যাম বা স্যার যেই তোমার ভাইবা নিবে, বলতে হবে যে এখানে সলিবল ফিব্রিনোজেন ইনসলিবল ফিব্রিনে কনভার্ট করতে হবে। এটা একটা এমন ফিজিওলজিক্যাল প্রসেস যেখানে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় একটা সলিবল ফিব্রিনোজেন ইনসলিবল ফিব্রিন ক্লটে পরিণত হয় যখন ভেসেলে কোনো ধরনের ইনজুরি হয়। এভাবে তুমি যদি বলো বুঝায়, তাও কিন্তু টিচার মার্কস দিতে বাধ্য, কারণ তুমি এখানে মেইন কথাটাই বলছো যে সলিবল ফিব্রিনোজেন ইনসলিবল ফিব্রিন ক্লটে পরিণত হয়। আশা করি এই ডেফিনেশনটা ক্লিয়ার। এবার আমরা এটার কিছু স্টেপস আছে, কি কি স্টেপস আছে দেখো, এটা 3টা স্টেপ আছে, ঠিক আছে। এটা কিন্তু অনেকে একটু গুলায় ফেলে, হিমোস্ট্যাসিস আর ব্লাড কোয়াগুলেশনের স্টেপের মধ্যে মানুষ কিন্তু একটু গুলায় ফেলে, ঠিক আছে। সেটা গুলানোর কোনো কারণ নাই। হিমোস্ট্যাসিস হচ্ছিল ফুল প্রসেসটাই, ব্লাড যে বন্ধ হচ্ছে ওইটার ফুল প্রসেসটাই হিমোস্ট্যাসিস, আর হিমোস্ট্যাসিসের একটা পার্ট হচ্ছিল ব্লাড কোয়াগুলেশন, যেটার মধ্যে 3টা ভাগ আছে বা 3টা স্টেপস আছে। কি কি স্টেপস দেখো, ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর। এখন প্রথমবিন তোমরা জানো যে প্রথমবিন হচ্ছিল একটা ক্লটিং ফ্যাক্টর। এই প্রো প্রো বলতে বুঝবা যে মানে থ্রম্বিন প্রথমবিন অ্যাক্টিভেটর, মানে বুঝতেই পারছো যে এই জিনিসটার কাজ হচ্ছিল প্রথমবিনকে অ্যাক্টিভেট করা। তাহলে প্রথমবিন অ্যাক্টিভেট হয়ে হবে হচ্ছিল থ্রম্বিন। এটা তোমরা একটু মাথায় রাখবা যে প্রো যুক্ত থাকলে, সব ক্ষেত্রে এটা না, বাট এই কোয়াগুলেশনের এই ক্ষেত্রে প্রো যুক্ত থাকলে সেটা হচ্ছিল ইনঅ্যাক্টিভেটেড, ঠিক আছে। প্রোটাকে সরাই দিলে যে অংশ থাকবে সেটাই হচ্ছিল অ্যাক্টিভেটেড, যেমন প্রোথ্রম্বিন। সো এখানে প্রোথ্রম্বিন যেটা সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, ঠিক আছে। প্রথমবিনটা ইনঅ্যাক্টিভেটেড। যখন এটা অ্যাক্টিভেটেড হবে বাই দ্য হেল্প অফ প্রথমবিন অ্যাক্টিভেটর, তখনই এটা হবে হচ্ছিল থ্রম্বিন, এবং এটা হচ্ছিল এটার অ্যাক্টিভেটেড ফর্ম, ঠিক আছে। তাহলে ফর্মেশন অফ প্রথমবিন অ্যাক্টিভেটর এটা আমার দরকার। তারপর প্রথমবিন অ্যাক্টিভেটরটা কি করবে? প্রথমবিনকে থ্রম্বিনে কনভার্ট করবে। এইবার দেখো এই যে কনভার্সন অফ প্রথমবিন ইনটু থ্রম্বিন বাই প্রথমবিন অ্যাক্টিভেটর, এটাই হচ্ছিল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে যে কি হবে, এই থ্রম্বিন যেটা আসে সেই থ্রম্বিনের মাধ্যমেই ফিব্রিনোজেনটা ইনসলিবল ফিব্রিন ক্লটে পরিণত হবে। এখানে মাঝখানে আরো অনেক কিছু হয়, ঠিক আছে, ওটা আমরা সামনে আরো আগাচ্ছি। বাট মেইন ব্লাড কোয়াগুলেশনের স্টেপস হচ্ছিল এটাই, যে ফার্স্টে ধরো এটা হচ্ছিল আমাদের প্রোথ্রম্বিন, থ্রম্বিন, ঠিক আছে। এটা থেকে হবে হচ্ছিল আমাদের থ্রম্বিন হলো এখান থেকে। তারপরে এখানে হবে হচ্ছিল প্রথমবিন অ্যাক্টিভেটর, এখানে কাজ করবে, আমি সংক্ষেপে পিএ দিয়ে লিখলাম থ্রম্বিন। তারপর এই থ্রম্বিনটা যে কি করবে, এই থ্রম্বিনটা যে আমার কাজ করবে কোথায়, এই যে আমার ফিব্রিনোজেন এটাকে ফিব্রিনে কনভার্ট করতে হেল্প করবে। তাহলে ফিব্রিনে কনভার্ট করতে হেল্প করবে, ইনসলিবল ফিব্রিন ক্লট পরিণত করবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছিল মোটামুটি আমাদের, একদম ছোট্ট করে যদি বলি, এটা হচ্ছিল আমাদের ব্লাড কোয়াগুলেশন একদম এর মেইন কনসেপ্ট।
যে প্রথম মিন অ্যাক্টিভেটের মাধ্যমে থ্রম্বিন হবে এবং থ্রম্বিনটা ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করবে। আর আলটিমেটলি ফিব্রিনটাই আমার দরকার হয়। ফিব্রিন মানে হচ্ছিল জালের মতো একটা জিনিস তৈরি করবে। এই যে ফিব্রিন যে জালের মতো, অনেকগুলো ফিব্রিন মিলে এরকম জালের মতো জিনিস তৈরি করবে, এটাকে ফিব্রিন পলিমার বলা হয়, ঠিক আছে। তো এই যে ফিব্রিন যে জালের মতো তৈরি করবে, এই জালে যে তখন হচ্ছিল কি হবে, সব আরবিসি, প্লাটলেট, ক্লটিং ফ্যাক্টর, ক্যালসিয়াম এগুলো সব আটকা পড়বে, তখন এটা একটা ক্লটের মতো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছিল মোটামুটি আমাদের ব্লাড কোয়াগুলেশনের স্টেজ ছোট করে। এবার আমরা বড় ইয়াতে আসছি। আপু রক্ত তঞ্চনটা কি ইংলিশে ব্লাড কোয়াগুলেশন বলে? হ্যাঁ মেবি ভাইয়া, মানে রক্ত তঞ্চন বা রক্ত জমাট যেটাই বলো না কেন তুমি, ওটাই হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছিল ইনিশিয়েশন অফ কোয়াগুলেশন। তাহলে দেখো ইনিশিয়েশনটা কেমনে হয়, যে এই যে ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেড, এটাকে কোয়াগুলেশন ক্যাসকেড বলে। হ্যাঁ কেন এটাকে বলে তোমাদেরকে একটু আমি বলি যে কেন এটাকে কোয়াগুলেশন ক্যাসকেড বলে। কারণ দেখো এই ছবিটা কিন্তু আমি তোমাদেরকে মানে বলি না, কারণ এটা একটা বিশাল বড় ছবি। দেখো এখানে কত কি হইতেছে, তাই না? এখানে কত কি হইতেছে, এখানে দুইটা স্টেপই এখানে দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে দেখো সাব এন্ডোথেলিয়াল সারফেস কন্ট্যাক্ট কোলাজেন, এখান থেকে তখন কিছু ক্লটিং ফ্যাক্টর আসে, একটা ক্লটিং ফ্যাক্টর আরেকটাকে অ্যাক্টিভেট করে। আবার এখানে দেখো এখানে হচ্ছিল এই যে কি বলে, এটাকে কি বলে, এন্ডোথেলিয়াল সেল। এন্ডোথেলিয়াল সেল থেকে দেখো এই যে টিস্যু ফ্যাক্টর, এই টিস্যু ফ্যাক্টর আসতেছে, আসার পরে এখানে আবার বিভিন্ন ধরনের রিলিজ হইতেছে ক্লটিং ফ্যাক্টর। দেন এখানে ক্লটিং ফ্যাক্টর গুলো আবার একে অপরকে অ্যাক্টিভেট করতেছে, করার পরে আলটিমেটলি প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হচ্ছে। তারপর এভাবে বিভিন্ন মানে একটা অনেক বড় একটা প্রসেস, বিভিন্ন দিকে বিভিন্ন কাজ হচ্ছে। একটা ক্লটিং ফ্যাক্টর রিলিজ হয়, ও আবার আরেকটাকে অ্যাক্টিভেট করে, ও আবার আরেকটাকে অ্যাক্টিভেট করে, ও তখন আবার প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি করে, প্রথম মিন অ্যাক্টিভেটর যে আবার থ্রম্বিনকে তৈরি করে, থ্রম্বিন আবার যে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করে। সো এটা একটা বিশাল বড় একটা প্রসেস বলা যায়। সো এটা কি জন্য কোয়াগুলেশন ক্যাসকেড বলে, ঠিক আছে। ক্যাসকেড মানে বড় সড়ো একটা প্রসেস আর কি, কোয়াগুলেশন ক্যাসকেড। সো এই কোয়াগুলেশন ক্যাসকেডটা কেমনে শুরু হয় দেখো। প্রথম হচ্ছে ইনিশিয়েশন অফ কোয়াগুলেশন কিভাবে হতে পারে, এটা দুই ভাবে হতে পারে। হয় ট্রমা টু দ্য ভাস্কুলার ওয়াল অ্যান্ড অ্যাডজাসেন্ট টিস্যু, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে ট্রমা টু দ্য ব্লাড, ঠিক আছে, অর কন্ট্যাক্ট অফ দ্য ব্লাড উইথ ড্যামেজ সেলস অর কোলাজেন টিস্যু আউটসাইড দ্য ব্লাড ভেসেল, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে তিন ভাবে কোয়াগুলেশনটা হতে পারে। ধরো ভাস্কুলার ওয়াল বা অ্যাডজাসেন্ট টিস্যুতে কোনো কারণে ইনজুরি হলো, ঠিক আছে, কাট বলো, সার্জারি বলো, ট্রমা বলো, বার্ন বলো, যে কোনো কিছুর জন্য ধরো ওই ভাস্কুলার ওয়াল যেটা আছে সেখানে হচ্ছিল ট্রমা হলো, ট্রমা টু দ্য ভাস্কুলার ওয়ান এন্ড অ্যাডজাসেন্ট টিস্যুতে যদি ট্রমা হয়, ঠিক আছে, তাহলে এটা আমাদের এটার জন্য কোয়াগুলেশন শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছিল এক্সট্রিনজিক পাথওয়ে, ঠিক আছে, আমরা সামনে আসতেছি এই পাথওয়ে গুলা। তারপর ট্রমা টু দ্য ব্লাড হতে পারে। ব্লাডের ট্রমা বলতে কি বোঝায়, এই যে ধরো ব্লাডের যে সেলগুলো আছে, আমরা প্রথমে বললাম যে বাইরে ভেসেল ওয়ালে যদি ট্রমা হয়, এটা একটা। আরেকটা হচ্ছিল যে ব্লাডের ভিতরে যে সেলগুলো আছে, যেমন আরবিসি, প্লাটলেট, ডাব্লিউবিসি, এগুলোতে যদি কোনো কারণে কোনো ট্রমা হয়, যেমন হিমোলাইটিক অ্যানিমিয়া, তোমরা এটা পড়ছো কিনা জানি না, হিমোলাইটিক অ্যানিমিয়া এটার মানে হচ্ছিল হিমোলাইসিস, মানে হচ্ছিল আরবিসি ভেঙে যাওয়া, ঠিক আছে। হিমোলাইসিস এটাকে বলে আরবিসি ভেঙে যাওয়া। সো হিমোলাইটিক অ্যানিমিয়া সবচেয়ে সহজভাবে যদি বলি যে অ্যানিমিয়াটা আরবিসি বেশি বেশি ভেঙে যাওয়ার জন্য হয়, সেটা হচ্ছিল হিমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। সো এই হিমোলাইটিক অ্যানিমিয়া অনেক কারণে হতে পারে। তো ওখানে দেখো আরবিসিটা ভেঙে যাওয়ার জন্য হচ্ছে, সো আরবিসিতে এখানে ট্রমার কারণে হচ্ছে, এটা একটা ব্লাড কম্পোনেন্ট, ওটাকেই বলতেছে ট্রমা টু দ্য ব্লাড। ট্রমা টু দ্য ব্লাড বলতে সোজা কথায় বোঝায় যে ব্লাডের কম্পোনেন্ট গুলা যদি কোনো কারণে কোনো ধরনের সমস্যা হয়, তখনও এটা ইনিশিয়েটেড হতে পারে। অথবা কন্ট্যাক্ট অফ দ্য ব্লাড উইথ সাবেন্ডোথেলিয়াল কোলাজেন, এটা যদি হয়, ঠিক আছে, এই যে ড্যামেজ সেলস অর কোলাজেন টিস্যুস আউটসাইড দ্য ব্লাড ভেসেল। তাহলে এই যে ব্লাডের যে সেলগুলো আছে, সেই সেলগুলো যদি সাবেন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে কন্ট্যাক্টে আসে, আর এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেন কিন্তু সবসময় এক্সপোজ থাকে না, যখনই ব্লাড ভেসেলে কোনো ট্রমা হবে তখনই ওই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনগুলো এক্সপোজ হবে। এটা ট্রমার জন্য হতে পারে, কোনো ডিজিজ কন্ডিশনে হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনটা যেটা, সেটা যখন এক্সপোজ হয় এবং সেটার সাথে যখন ব্লাড সেলগুলো যে এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যখন মানে সংস্পর্শে আসে আর কি, সোজা কথায় এই সাবেন্ডোথেলিয়াল কোলাজেনের সংস্পর্শে যখন আসে ব্লাড সেলগুলা, তখনও এই কোয়াগুলেশন ক্যাসকেডটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। মানে সোজা কথা এগুলোকে তুমি ট্রিগারিং ফ্যাক্টর বলতে পারো, ঠিক আছে, যে এই কাজগুলোর জন্য এই বিশাল বড় একটা প্রসেস যেটা, সেটা চালু হয়ে যায়।
ওকে, তাহলে দেখো আইদার ওয়ান অর অল অফ দিস লিড টু দ্য ফর্মেশন অফ প্রথম মিন অ্যাক্টিভেটর। এটা আমি হলুদ কালি দিয়ে লিখে রাখছি কারণ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে এই প্রথম মিন অ্যাক্টিভেটর ছাড়া কখনোই ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেড পাথওয়ে যেটা বা ব্লাড কোয়াগুলেশনের যে ফুল প্রসেসটা সেটা কখনোই শুরু হবে না। প্রথম মিন অ্যাক্টিভেটর ছাড়া ব্লাড কোয়াগুলেশন মানে ক্যাসকেড যেটা সেটা ইনকমপ্লিট, এটা হবেই না কখনো। সো এই প্রথম মিন অ্যাক্টিভেটরের গুরুত্ব কিন্তু খুবই খুবই বেশি। এই প্রথম মিন অ্যাক্টিভেটরটা তৈরি হয় এই তিনটার যে কোনো মাধ্যমে হতে পারে, ঠিক আছে? এই তিনটার যে কোনো মাধ্যমে এই প্রথম মিন অ্যাক্টিভেটরটা তৈরি হবে, হয় ভেসেল ওয়ালের ইনজুরির জন্য বা ট্রমার জন্য, হয় ব্লাডের কম্পোনেন্টের ট্রমার জন্য হতে পারে, অথবা সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সংস্পর্শে যদি ব্লাড কম্পোনেন্টগুলো চলে আসে তখনও এটা হইতে পারে। তো এইভাবে হচ্ছিল প্রথম মিন অ্যাক্টিভেটরটা যেটা সেটা তৈরি হবে। এই প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার পরেই আলটিমেটলি তো যে কাজগুলো হবে সেগুলো হবে। সেই প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হওয়াটা বোঝাটাই আমাদের এখন মেইন কাজ, কারণ এইটারই দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। সো প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার দুইটা পাথওয়ে আছে, একটা এক্সট্রিনজিক পাথওয়ে, এক্সট্রিনজিক মানে বাইরে, ইন্ট্রিনজিক মানে ভিতরে। সো এই কথা থেকে তোমরা বুঝতে পারবা যে এক্সট্রিনজিক পাথওয়েটা যেটা সেটা হচ্ছিল বাহির থেকে একটা ট্রিগারিং ফ্যাক্টরের জন্য হবে। সেটা কি হবে? সেই ট্রিগারিং ফ্যাক্টরটা হবে হচ্ছিল যে ট্রমা টু দ্য ভেসেল ওয়াল বা ভেসেল ওয়ালের ট্রমা বা ইনজুরি যদি হয়, সেই ভেসেল ওয়ালের ট্রমা বা ইনজুরির জন্য ওইখান থেকে তখন যেই পাথওয়ের মাধ্যমে প্রথম মিন অ্যাক্টিভেটরটা তৈরি হবে সেটাকে বলা হয় এক্সট্রিনজিক পাথওয়ে। আর যদি ব্লাডের কম্পোনেন্টের কোনো ট্রমার কারণে, আরবিসি, ডাব্লিউবিসি বা প্লাটলেটে কোনো ট্রমার কারণে, বা ধরো যে এই যে মানে ব্লাডের ভিতরে যদি কোনো কারণে কোনো একটা ট্রমার কারণে ওখান থেকে যদি হঠাৎ করে ট্রিগারিং মানে এরকম করে যদি ট্রিগার্ড হয়ে যায় ব্লাড কম্পোনেন্টগুলো, তখন এরকম ক্লটিং ফ্যাক্টর রিলিজ করতে থাকবে বা প্রথম মিন অ্যাক্টিভেটরটা আর কি তৈরি হবে, তখনই এটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। সো এক্সট্রিনজিকটা হচ্ছিল যে ভেসেল ওয়ালে মানে ভেসেলের বাইরে আর কি, বাইরে থেকে ভেসেল ওয়ালে কোনো কারণে ট্রমা বা ইনজুরির জন্য যদি হয় সেটা হচ্ছিল ট্রমা টু দ্য ভেসেল ওয়াল, যেটা ইনিশিয়েট করবে এক্সট্রিনজিক পাথওয়ে। আর ইন্ট্রিনজিক পাথওয়ে হচ্ছিল ভেসেলের ভিতরে ব্লাডের কম্পোনেন্টের মধ্যে কোনো ধরনের ট্রমা যদি হয়, অথবা এই যে ব্লাডের যে ভেসেলের যে লাইনিং, এন্ডোথেলিয়াল লাইনিং, এটার নিচে যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন আছে সেটা যদি কোনো কারণে ব্লাডের কম্পোনেন্টের সংস্পর্শে চলে আসে তাহলে হচ্ছিল ইন্ট্রিনজিক পাথওয়ে হবে। বেশিরভাগ গুলো তো এক্সট্রিনজিক পাথওয়ের কারণেই হয় আপু, তাই না? হ্যাঁ সেটাই হবে, ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, তাহলে এক্সট্রিনজিক পাথওয়ে আর ইন্ট্রিনজিক পাথওয়ে এবার আমরা এগুলোতে আসবো। তাহলে এক্সট্রিনজিক পাথওয়েটা কি? এক্সট্রিনজিক পাথওয়েটা দেখো আমি এখানে জাস্ট ছবি দিছি এবং এই ছবিটা গাইটনে আছে, ঠিক আছে, এই ছবিটা গাইটনে আছে। আমি একটু এটা ছোট করি, হ্যাঁ ওকে, এবার পুরোটা দেখা যাবে। সো দেখো এটা হচ্ছিল গাইটনে আছে, ঠিক আছে। এক্সটার্নাল ইনজুরি হলে এক্সট্রিনজিক, ইন্টারনাল ইনজুরি হলে ইন্ট্রিনজিক, হ্যাঁ এটা বলতে পারো। এক্সটার্নাল ইনজুরি হলে এক্সট্রিনজিক আর ইন্টারনাল ইনজুরি হলে ইন্ট্রিনজিক। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে এক্সট্রিনজিক পাথওয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছিল যে টিস্যু ট্রমা, ঠিক আছে। টিস্যু ট্রমা মানে ওই যে ভেসেল ওয়ালের ট্রমার কারণে, ঠিক আছে, ভেসেল ওয়ালে বা এরকম অ্যাডজাসেন্ট কোনো টিস্যু, ভেসেলের আশপাশের অ্যাডজাসেন্ট টিস্যুতে যদি কোনো ইনজুরি হয় তাহলে হচ্ছিল টিস্যু ট্রমা এখানে ট্রিগারিং ফ্যাক্টর, প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি। আমরা কিন্তু এটা প্রথম মিন অ্যাক্টিভেটর কেমনে তৈরি হয় সেটা আমরা এখন দেখছি। তাহলে এখানে দেখো টিস্যু ট্রমা, সো এই টিস্যু ট্রমার কারণে কি হবে? টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। এই জন্য, আর এই টিস্যু ফ্যাক্টরটা বলো তো কত নাম্বার ফ্যাক্টর? এই টিস্যু ফ্যাক্টরটা কত নাম্বার ফ্যাক্টর বলো? এই টিস্যু ফ্যাক্টরটা কত নাম্বার ফ্যাক্টর? এই টিস্যু ট্রমার জন্য যে টিস্যু ফ্যাক্টরটা রিলিজ হচ্ছে এটা কত নাম্বার ক্লটিং ফ্যাক্টর? কত নাম্বার ক্লটিং ফ্যাক্টর এটা তোমাদের বলতে হবে, কারণ আমি একটু আগে এটা পড়াইছি, মানে এটা দেখাইছি আর কি স্লাইডটা, সো তোমাদের এটা বলতে হবে। দেখি বলো। 3 নাম্বার, ভেরি গুড, 3 নাম্বার। তাহলে টিস্যু ফ্যাক্টর বা টিস্যু থ্রম্বোপ্লাস্টিন বলা হয় এটাকে, এটা হচ্ছে 3 নাম্বার। সো এই যে আমাকে তখন জিজ্ঞেস করছিল, তাহিরা মেবি জিজ্ঞেস করছিল আমাকে যে আপু এটাকে কেন টিস্যু ফ্যাক্টর বা টিস্যু এক্সট্রাক্ট বলা হচ্ছে, যে এই কারণেই দেখো টিস্যুতে ট্রমা হচ্ছে যখন, তখন ওখান থেকে টিস্যু ফ্যাক্টর রিলিজ হচ্ছে, টিস্যু থেকে এটা রিলিজ হচ্ছে, সো এটাকে টিস্যু ফ্যাক্টর বা টিস্যু এক্সট্রাক্ট বা টিস্যু থ্রম্বোপ্লাস্টিনও আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা সবাই বলছো 3, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা
এবার হচ্ছিল টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো, তাহলে এই টিস্যু ফ্যাক্টরটা আবার কিন্তু ফসফোলিপিড আর লিপোপ্রোটিন নিয়ে তৈরি। ঠিক আছে, এই টিস্যু ফ্যাক্টরটা ফসফোলিপিড আর লিপোপ্রোটিন নিয়ে তৈরি। তাহলে এই টিস্যু ফ্যাক্টরটার কাজ কি দেখো, এই টিস্যু ফ্যাক্টরটার কাজ তাহলে ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছিল যে টিস্যু ট্রমার জন্য টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে। টিস্যু ফ্যাক্টর ইজ আ কমপ্লেক্স অফ ফসফোলিপিড অ্যান্ড লিপোপ্রোটিন। তাহলে আমরা এটা কি বলবো, যে টিস্যু ফ্যাক্টর ইজ আ কমপ্লেক্স অফ টিস্যু ফসফোলিপিড অ্যান্ড লিপোপ্রোটিন। টিস্যু ফসফোলিপিড তো তোমাদের আই গেস পড়ানো হয়েছে তাই না? তোমাদের আয়মান ভাইয়া তো নিশ্চিত পড়ে আসছে লিপিডের মধ্যে ফসফোলিপিড, এবং ফসফোলিপিডের গুরুত্ব কত বেশি এটাও বলার কথা। তারপর লিপোপ্রোটিনও নিশ্চিত বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয়েছে এতদিনে। তোমরা কি করেছো ক্লাস, এই লিপিডের ক্লাস কি করছো? আই গেস ওখানে পড়ানো হয়েছে ফসফোলিপিড আর লিপোপ্রোটিন। ঠিক আছে, তাহলে এই যে টিস্যু ফসফোলিপিড আর লিপোপ্রোটিন এটা মিলে একটা কমপ্লেক্স হচ্ছে টিস্যু ফ্যাক্টর। ওকে, তাহলে আমি ফসফোলিপিড আর লিপোপ্রোটিনের গঠন টঠন নিয়ে এখানে কিছু বলবো না, কারণ এগুলো সব তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়ানোর কথা। হ্যাঁ, লিপিডে হয়ে গেছে পড়ানো। হ্যাঁ, সেল মেমব্রেনের উপাদান তো অবশ্যই। ঠিক আছে, ওকে, লিপিডে হয়ে গেছে পড়ানো। ঠিক আছে, তাহলে টিস্যু ফ্যাক্টর কি করলো? টিস্যু ফ্যাক্টর হচ্ছিল তখন 2 নাম্বার ধাপে যে টিস্যু ফ্যাক্টর কি করবে, এই যে ফ্যাক্টর 7 যেটা, ফ্যাক্টর 7 মানে কি ফ্যাক্টর বলে ফেলো তাড়াতাড়ি। ফ্যাক্টর 7 কোন ফ্যাক্টর এখানেই বলে ফেলো, তাহলে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে তোমাদের। এই ফ্যাক্টরগুলো আর মুখস্থ করা লাগবে না। বলো তো ফ্যাক্টর 7 কোন ফ্যাক্টর? তাই দেখো টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেটেড করলো। ঠিক আছে, টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেটেড করলো। প্রো কনভার্টিন, ভেরি গুড, প্রো কনভার্টিন অথবা স্টেবল ফ্যাক্টর, প্রো কনভার্টিন অথবা স্টেবল ফ্যাক্টর। তাহলে এই যে ফ্যাক্টর 7, এই টিস্যু ফ্যাক্টরটা ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করলো। ফ্যাক্টর 7 তখন কি করবে দেখো, আমাদের প্রথম মেইন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার জন্য মেইন উপাদান যেটা সেটা হচ্ছিল ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর। ওকে, আমি যেটা তোমাকে, হ্যাঁ সবাই বলছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারো তোমরা, প্রো কনভার্টিন বা স্টেবল ফ্যাক্টর। আচ্ছা, প্রথম মেইন অ্যাক্টিভেটর যেটা, সেইটার মেইন উপাদান যেটা, সেই মেইন উপাদানটা হচ্ছিল আমাদের মানে মানে প্রথম মেইন অ্যাক্টিভেটর তো অনেক কিছুতেই তৈরি, বাট এটার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উপাদান হচ্ছিল অ্যাক্টিভেটেড 10 অ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টর 10। তোমরা জানো যে 10 নাম্বার যেটা সেটাকে কি বলে, সবাই বলো 10 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা কি? তাহলে এই অ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টর যেটা, সেটা ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 5 এর সহায়তায় আলটিমেটলি প্রথমে অ্যাক্টিভেটর তৈরি করে। ঠিক আছে, সবাই তোমরা বলো ফ্যাক্টর 10 যেটা সেটা কোন ফ্যাক্টর? ফ্যাক্টর 10টা কোন ফ্যাক্টর? স্টুয়ার্ট ফ্যাক্টর, ভেরি গুড, স্টুয়ার্ট ফ্যাক্টর, ভেরি গুড, স্টুয়ার্ট ফ্যাক্টর, তোমাদের বানান কিন্তু দেখা লাগবে। ঠিক আছে, স্টুয়ার্ট ফ্যাক্টর, স্টুয়ার্ট। ওকে, স্টুয়ার্ট ফ্যাক্টর। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে এখন, যে এই যে টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করলো, তখন ফ্যাক্টর 7 এই যে টিস্যু ফসফোলিপিড আছে, এই টিস্যু ফসফোলিপিড অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7, ঠিক আছে, এই টিস্যু ফসফোলিপিড অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 এরা মিলে তৈরি করবে হচ্ছিল অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 বা ফ্যাক্টর 10 যেটা সেটাকে অ্যাক্টিভেটেড করবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মানে টিস্যু ফসফোলিপিড তো না, এখানে হচ্ছিল, আচ্ছা এখানে একটা জিনিস আমি করছি, যেখানে হচ্ছিল লিপোপ্রোটিন যেটা, এই লিপোপ্রোটিন কমপ্লেক্স যেটা, এই লিপোপ্রোটিনটা প্লাস ফ্যাক্টর 7 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 এরা দুইজন মিলে, আর ক্যালসিয়ামও এখানে হেল্প করে, এই যে দেখো ক্যালসিয়ামও এখানে হেল্প করে, এরা তিনজন মিলে কি তৈরি করলো আমার, এই যে মানে ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর যেটা, সেটাকে অ্যাক্টিভেট করে দিল। তাহলে স্টুয়ার্ট ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করে দিল হচ্ছিল এই তিনজন মিলে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7, লিপোপ্রোটিন কমপ্লেক্স আর ক্যালসিয়াম, এই তিনজন মিলে আমার স্টুয়ার্ট ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দিল। এই অ্যাক্টিভেটেড স্টুয়ার্ট ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর 5, ফ্যাক্টর 5 মানে কি তাড়াতাড়ি বলে ফেলো, ফ্যাক্টর 5 কোন ফ্যাক্টর? সবাই বলো, ব্লাড ক্লটিং ফ্যাক্টর 5 যেটা সেটা কোন ফ্যাক্টর? ফ্যাক্টরটার নাম কি? যে কোনো একটা নাম বললেই হবে, ওর তো 2টা নাম আছে, যে কোনো একটা নাম বললেই হবে। আশা করি আমার মনে রাখার যে টেকনিকটা, ওটা যদি কাজে লাগাও তোমাদের এটা মনে রাখা কষ্ট হবে না পরীক্ষার হলে, ইনশাল্লাহ বিশ্বাস করি আর কি আমি এটা। প্রোঅ্যাক্সেলারিন, ল্যাবাইল, প্রোঅ্যাক্সেলারিন, ভেরি গুড, ভেরি গুড।
তাহলে এই ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এরা সবাই মিলে তৈরি করলো আমাদের কাঙ্ক্ষিত প্রথম মিন অ্যাক্টিভেটর, এবং এটাই হচ্ছিল আমাদের প্রথম মিন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার এক্সট্রিনজিক পাথওয়ে। এই প্রথম মিন অ্যাক্টিভেটর দেখো, এই যে প্লাটলেট ফসফোলিপিড, তোমাদেরকে গতদিন আমি বলছিলাম যে প্লাটলেট কিন্তু ফসফোলিপিডও রিলিজ করে। এই টিস্যু ফসফোলিপিড প্লাস প্লাটলেট ফসফোলিপিড এরা সবাই মিলে তখন কি করে জানো, এই প্রথম মিন যেটা আছে সেই প্রথম মিন থেকে থ্রম্বিন তৈরি করে। মেইন কাজ তো অবশ্যই প্রথম মিন অ্যাক্টিভেটরটাই করে এখানে, বাট প্রথম মিন অ্যাক্টিভেটরটার পাশাপাশি প্লাটলেট ফসফোলিপিড এবং টিস্যু ফসফোলিপিড এরা মিলে প্রথম মিনকে থ্রম্বিন করে, এবং ক্যালসিয়াম এইখানেও সাহায্য করে। তাহলে ক্যালসিয়ামের গুরুত্ব দেখো কত বেশি, প্রতিটা স্টেপে ক্যালসিয়াম হেল্প করতেছে, একমাত্র এই স্টেপটা বাদে বাকি প্রতি স্টেপে ক্যালসিয়াম হেল্প করতেছে। তাহলে ফ্রম দ্য বিগিনিং আমি যদি বলি যে টিস্যু ট্রমা হলো, এক্সট্রিনজিক কোনো কারণে টিস্যু ট্রমা হলো, টিস্যু ট্রমা হওয়ার পরে টিস্যু ফ্যাক্টর রিলিজ হলো টিস্যু থেকে। এই টিস্যু ফ্যাক্টরটা হচ্ছে কমপ্লেক্স অফ টিস্যু ফসফোলিপিড অ্যান্ড লিপোপ্রোটিন, ঠিক আছে। এখন এই যে টিস্যু ফ্যাক্টর যেটা আছে, এই টিস্যু ফ্যাক্টরটা ফ্যাক্টর 7 যেটা বা প্রো কনভার্টিং ফ্যাক্টর বা স্টেবল ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলো। তারপরে হলো হচ্ছিল অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7, যেটাকে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। যে কোনো যে কোনো যে কোনো তোমার ফ্যাক্টরের পাশে এ দিয়ে, ছোট হাতের এ দিয়ে এটা অ্যাক্টিভেটেড বোঝাচ্ছে। যেমন এক্স এর পাশে যদি এ দিয়ে দিই, তার মানে এটা অ্যাক্টিভেটেড স্টুয়ার্ট ফ্যাক্টর। তারপরে এই যে এখানে যেমন 7 এর পাশে যদি এ দিয়ে দিই, তার মানে এটা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7 অথবা অ্যাক্টিভেটেড প্রো কনভার্টিন, ঠিক আছে। ওকে, তাহলে এইবার হচ্ছিল ফ্যাক্টর 7টা অ্যাক্টিভেটেড হলো, তারপরে ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 7, লিপোপ্রোটিন যেটা হচ্ছে টিস্যু ফ্যাক্টরের সাথে ছিল, এই যে লিপোপ্রোটিন, আর তারপর এখানে ক্যালসিয়াম, এই তিনজন মিলে তৈরি করলো হচ্ছিল আমার অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। মানে ফ্যাক্টর 10 তো বা স্টুয়ার্ট ফ্যাক্টর তো আগে থেকেই ছিল, হ্যাঁ, এ ফর অ্যাক্টিভেটেড, এক্স্যাক্টলি। তাহলে স্টুয়ার্ট ফ্যাক্টরটা তো আমার আগে থেকেই ছিল ওখানে, এই স্টুয়ার্ট ফ্যাক্টরটা এই তিনজন মিলে স্টুয়ার্ট ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দিল। সো এটা হচ্ছে আমার অ্যাক্টিভেটেড স্টুয়ার্ট ফ্যাক্টর বা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। এবার অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5 বা প্রো অ্যাক্সেলারিন ফ্যাক্টর যেটা বা ল্যাবাইল ফ্যাক্টর এবং সাথে ক্যালসিয়াম আয়ন, এই তিনজন মিলে তখন কি করলো, প্রথমমিন অ্যাক্টিভেটর যেটা সেটা তৈরি করে ফেললো। এই প্রথমমিন অ্যাক্টিভেটরের কাজ হচ্ছিল, প্রথমমিন অ্যাক্টিভেটর তার মানে কি করবে, প্রথমমিনকে অ্যাক্টিভেট করবে। এখন প্রোথ্রম্বিন এটা হচ্ছে ওর ইনঅ্যাক্টিভেটেড ফর্ম। কার ইনঅ্যাক্টিভেটেড ফর্ম? থ্রম্বিনের। সো প্রথমমিন অ্যাক্টিভেটরটা প্রথমমিন থেকে থ্রম্বিন করবে। তাহলে প্রথমমিন অ্যাক্টিভেটরটা কি করলো, প্রথমমিন থেকে থ্রম্বিন করবে, বাট ও এটা একা করতে পারবে না, ওর সাথে প্রথমমিন অ্যাক্টিভেটরের সাথে কাজ করবে হচ্ছিল আমাদের প্লাটলেট ফসফোলিপিড, টিস্যু ফসফোলিপিড প্লাস ক্যালসিয়াম আয়ন। এরা হচ্ছিল কাজ করে প্রথমমিন থেকে থ্রম্বিন করবে, এবং আলটিমেটলি থ্রম্বিনটাই তখন বাকি কাজগুলো করবে। ওই যে ফিব্রিনোজেন থেকে ইনসলিবল ফিব্রিন ক্লট যে তৈরি করা, এটা আলটিমেটলি থ্রম্বিনই করবে। সবার ক্লিয়ার এটা? সবার ক্লিয়ার কিনা? এই ছবিটা গাইটনে আছে, ঠিক আছে। এটা হচ্ছে স্যামসন রাইটসে না, এটা গাইটনে আছে, ছবিটা আছে, ঠিক আছে। বাট এখান থেকেও দেখে নিতে পারবা, তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দিছি, এখান থেকেও দেখে নিতে পারবা। সবাই বলো ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার আপু? জি ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ইন্ট্রিনজিক ফ্যাক্টরে যাই, ঠিক আছে। আমরা এখন ইন্ট্রিনজিক ফ্যাক্টরে চলে যাই, মানে ইন্ট্রিনজিক পাথওয়েতে চলে যাই। ওকে, তাহলে ইন্ট্রিনজিক পাথওয়েটা কি দেখো, ইন্ট্রিনজিক পাথওয়েটা হচ্ছিল যে যেটা বললাম, ওই যে একজন যে বললা না যে এক্সটার্নাল ইনজুরি মানে এক্সট্রিনজিক পাথওয়ে, ইন্টারনাল ইনজুরি ইন্ট্রিনজিক পাথওয়ে, এটাই বলতে পারো যে ইন্ট্রিনজিক পাথওয়েটা হচ্ছিল যে ব্লাডের কম্পোনেন্টস গুলার ট্রমার কারণে যেটা হবে, ব্লাডের কম্পোনেন্টস গুলার ট্রমার কারণে যে পাথওয়েটা ইনিশিয়েটেড হবে প্রথমমিন অ্যাক্টিভেটর তৈরি করার জন্য, সেটাই হচ্ছিল ইন্ট্রিনজিক পাথওয়ে। এটা ব্লাডের ভিতরে আরবিসি ডাব্লিউবিসি বা প্লাটলেটের কোনো ট্রমার জন্য অথবা সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সংস্পর্শে যদি ব্লাডের কম্পোনেন্টগুলো চলে আসে, ঠিক আছে, মানে সাব এন্ডোথেলিয়াল কোলাজেনটা যদি এক্সপোজড হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছিল আমাদের এই যে আমাদের কি বলে ইন্ট্রিনজিক পাথওয়ে যেটা, সেটা হচ্ছে ইনিশিয়েটেড হয়ে যাবে প্রথমমিন অ্যাক্টিভেটর তৈরির জন্য। তো দেখো এখানে কি হয়, প্রথমে দেখো এটা ছবিটাই কিন্তু মেইন, তাই না বলো? ছবিটাই কিন্তু আমাদের সাথে কথা বলবে। সো ছবিটা এখানে আমাদের মেইন, ইন্ট্রিনজিক পাথওয়ে ছবিটাই আমাদের মেইন, ঠিক আছে। তাই দেখো ফার্স্টে কি হবে, ফার্স্টে হচ্ছে যে ব্লাড ট্রমা অর কন্ট্যাক্ট উইথ কোলাজেন, যেটা আমি বললাম, হয় ব্লাড ট্রমা মানে ব্লাডের কম্পোনেন্টগুলোর কোনো একটা কারণে যদি ট্রমা হয়, অথবা
কন্ট্যাক্ট উইথ কোলাজেন, মানে ওই যে কোলাজেন কিন্তু বাইরে কখনো থাকে না, ব্লাডের মধ্যে কিন্তু এরকম কোলাজেন থাকে না। মাশাআল্লাহ তাহিরা তাবাসসুম, ভেরি গুড, খুব সুন্দর করে তুমি লিখে দিচ্ছ শর্টকাটে একদম। এইভাবেই আসলে বুঝলা, পুরো একটা প্রসেস পড়ার পরে এভাবেই শর্টে নোট করে নিতে হবে তোমার নিজের বোঝার জন্য। থ্যাংক ইউ সো মাচ তাহিরা তাবাসসুম। ওকে, তাহলে ব্লাড ট্রমা আর কন্ট্যাক্ট উইথ কোলাজেন, ঠিক আছে। তাহলে ব্লাডের কোনো কম্পোনেন্টসের ট্রমার জন্য অথবা কোনো কারণে সাবএন্ডোথেলিয়াল কোলাজেন যদি এক্সপোজড হয়, তাহলে সেই সাবএন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে যদি ব্লাডের কন্ট্যাক্ট হয়, ব্লাড সেলগুলো যদি কন্ট্যাক্ট হয়, তাহলে এই পাথওয়েটা শুরু হবে। তাহলে এটা দুইভাবে হয়। প্রথমে কি দেখো, এই যে ট্রমার কারণে কি হলো, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 12 এর নাম, ফ্যাক্টর 12 এর নাম কে আগে বলবা? ফ্যাক্টর 12 এর নাম, ফ্যাক্টর 12 এর নাম কি? তাড়াতাড়ি 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 কে বলবা? যে আগে বলবা তার জন্য আমার এতগুলা দোয়া। এখন কিছু অফার করতে পারছি না, সো এতগুলা দোয়া। কে বলবা ফ্যাক্টর 12 এর নাম? জলদি জলদি জলদি। তাহলে এখানে দুইটা কাজ হয়, একটা হচ্ছে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটেড হয়, আর আরেকটা হচ্ছে প্লাটলেট ফসফোলিপিড যেটা সেটা রিলিজ হয়, ঠিক আছে। হাজিম্যান হেজম্যান, ভেরি গুড। আরবানা, আচ্ছা আমি সরি খুবই যদি আমি নামটা ভুল করে প্রনাউন্স করি। উরবানা না আরবানা? নওশিন, আমি নওশিন বলি, নওশিন আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি আগে বলছো, তোমার জন্য অনেক অনেক দোয়া। আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি, কোনো সমস্যা নেই, খালি একজনের জন্য করবো না। তাহিরা তাবাসসুম, প্রান্তি, আমরিন, সাইমা, প্রান্তি, থ্যাংক ইউ সো মাচ। হাজিম্যান ফ্যাক্টর, ওকে। তাহলে ব্লাড ট্রমা বা কন্ট্যাক্ট উইথ কোলাজেন, এটার পরে এটা দুইটা কাজ করবে। প্রথম কাজটা হচ্ছিল ফ্যাক্টর 12 যেটা, সেটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে আপনি মানে ব্লাডের ট্রমার জন্যই ফ্যাক্টর 12 বা হাজিম্যান ফ্যাক্টরটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর আরেকটা কি করে, এই যে প্লাটলেট ফসফোলিপিডও রিলিজ করে, ঠিক আছে। প্লাটলেট থেকে ফসফোলিপিডটা বের হয়ে আসে, এই কারণে ফ্যাক্টর 12 কি করবে দেখো, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে। কিন্তু ফ্যাক্টর 12 আবার ফ্যাক্টর 11 কে একা একা অ্যাক্টিভেট করতে পারবে না, সেখানে আবার এই যে হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন, প্রিক্যালিক্রেইন এরা কাজ করে। এই যে বলছিলাম যে এগুলো জাস্ট নামগুলো তোমরা মনে রাখবা, এই নামগুলো মনে রাখার জন্যই দরকার, ঠিক আছে। হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন, প্রিক্যালিক্রেইন, এদের সহায়তায় অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করলো। এবার ফ্যাক্টর 11 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 আর ক্যালসিয়াম আয়ন এরা মিলে আমার ফ্যাক্টর 9 যেটা সেটাকে অ্যাক্টিভেট করলো। তাহলে এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে আপু 12 গেল, 11 গেল, 9 গেল, তাহলে এখানে 10 কেন অ্যাক্টিভেটেড হলো না? এই যে আমাদের 10টা তো মহামান্য ব্যক্তি, উনি তো একদম লাস্ট মোমেন্টে যে অ্যাক্টিভেটেড হয় প্রথম মেন অ্যাক্টিভেটর তৈরি করার জন্য। এটা দুই ক্ষেত্রেই সেম, এক্সট্রিনসিক পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়ে, দুই ক্ষেত্রেই কিন্তু এই প্রথম মেন অ্যাক্টিভেটরটা তৈরি করার যে একদম মানে প্রথম অ্যাক্টিভেটর তৈরি হওয়ার জাস্ট আগের স্টেপ যেটা, সেই স্টেপে হচ্ছে ফ্যাক্টর 10টা অ্যাক্টিভেটেড হয়। কারণ এই ফ্যাক্টর 10 বা স্টুয়ার্ট ফ্যাক্টর যেটা, অ্যাক্টিভেটেড স্টুয়ার্ট ফ্যাক্টর যেটা, সেটা খুবই 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 ইম্পর্টেন্ট প্রথম মেন অ্যাক্টিভেটর তৈরি হওয়ার জন্য। তাহলে 12 গেল, 11 গেল, 9 গেল, সব এরা অ্যাক্টিভেটেড হয়ে গেল, 10টা পরে অ্যাক্টিভেট হবে। তাহলে 12, 11, 9 এরা অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 যেটা, সে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9, ক্যালসিয়াম আয়ন এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8, এই ফ্যাক্টর 8 যেটা অ্যাক্টিভেটেড সেটাকে আবার থ্রোম্বিন অ্যাক্টিভেট করে, ঠিক আছে। যদিও থ্রোম্বিন এখনো এখানে তৈরি হয় নাই, বাট থ্রোম্বিন তো আরো আছে, তাই না? থ্রোম্বিন তো ব্লাডে আরো আছে আর কি। সো এক্স্যাক্টলি 10-এর ডিমান্ড বেশি, তাই লাস্টে অ্যাক্টিভেট হয়। ওটাই, ভিআইপি মানুষ তো, ভিআইপি মানে মানুষ না তো আর কি, মানে ভিআইপি তো, এজন্য আর কি লাস্টে অ্যাক্টিভেটেড হবে। গরম লাগতেছে অনেক আমার। ওকে ওকে, তাহলে হচ্ছিল ফ্যাক্টর 8, ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8, ক্যালসিয়াম এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9 এরা মিলে আমার কি করলো তখন, ফ্যাক্টর 10 যেটা সেটাকে অ্যাক্টিভেট করলো। এই যে ফ্যাক্টর 10 যে অ্যাক্টিভেটেড হলো, এখানে কিন্তু আবার প্লাটলেট ফসফোলিপিডও আমার একটু কাজ করবে। মানে দেখো এই একটা ফ্যাক্টর, এর যে ডিমান্ড বেশি এটা বোঝাই যাচ্ছে কেন, একে তো এ সবার লাস্টে অ্যাক্টিভেট হচ্ছে, তার উপরে আবার একে অ্যাক্টিভেট করতে কতজন আসতেছে, এই যে অ্যাক্টিভেটেড 9 আসছে, অ্যাক্টিভেটেড 8 আসছে, ক্যালসিয়াম আসতেছে, ফসফোলিপিড আসতেছে, এরা সবাই মিলে এসে প্লাটলেট ফ্যাক্টর 8, 10 যেটা, এটাকে অ্যাক্টিভেট করলো। দেন এই অ্যাক্টিভেটেড 10 ফ্যাক্টর ওই যে এক্সট্রিনসিক পাথওয়ের মতোই ফ্যাক্টর 5 এবং ক্যালসিয়ামের সাথে মিলে আলটিমেটলি প্রথম মেন অ্যাক্টিভেটর তৈরি করবে।
এবং এখানে একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্লাটলেট ফসফোলিপিডটাও এই যে ফ্যাক্টর 10 থেকে যে প্রথম ইনঅ্যাক্টিভেটর তৈরি হলো সেখানে কাজে লাগবে। তারপর প্রথম ইনঅ্যাক্টিভেটরের নর্মাল যে কাজ প্রথমিন থেকে থ্রম্বিন তৈরি করবে ওটাই আলটিমেটলি এখানে হবে। তাহলে দেখো একদম ফার্স্ট থেকে তোমাদেরকে যদি বলি, একদম ফার্স্টে ব্লাড ট্রমা অথবা কন্ট্যাক্ট উইথ কোলাজেন, ঠিক আছে, ব্লাড ট্রমা অথবা কন্ট্যাক্ট উইথ কোলাজেন, এটা দুইটা কাজ করবে। একটা হচ্ছিল ফ্যাক্টর 12 যেটা সেটাকে অ্যাক্টিভেট করবে, ফ্যাক্টর 12 বা হাজিম্যান ফ্যাক্টর যেটা সেটাকে হাজিম্যান বা হেগম্যান তোমরা যেটা বলতে পারো, হেজম্যান হাজিম্যান, যেটা আমি হাজিম্যানই বলছি সবসময়, বুঝছো? তাহলে এই হাজিম্যান ফ্যাক্টর যেটা সেটাকে অ্যাক্টিভেট করলো আর ওদিকে প্লাটলেট ফসফোলিপিড রিলিজ করলো। হাজিম্যান ফ্যাক্টর বা ফ্যাক্টর 12 যেটা সেটা আবার কি করবে, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে উইথ দ্য হেল্প অফ হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন এবং প্রি ক্যালিক্রিন। এই দুটোর মাধ্যমে ও কি করবে, ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, অনেকে হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন আর প্রি ক্যালিক্রিনের কথা বলে না বা লিখে না, বাট এটা বললে তোমাদের থেকে আরেকজনের ডিফারেন্স এটাই হবে যে তোমরা নাম্বার বেশি পাবা, যেহেতু তোমরা একটু এক্সট্রা ইনফো অ্যাড করতেছো, তাই না? তাহলে হাই মলিকুলার ওয়েট কিনিনোজেন আর প্রি ক্যালিক্রিন এদের সাহায্যে ফ্যাক্টর 12 যেটা সেটা ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করলো। ফ্যাক্টর 11 আবার কি করলো, ফ্যাক্টর 9 কে যে অ্যাক্টিভেট করলো উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন। তাহলে এই যে ফ্যাক্টর 9 কে যে অ্যাক্টিভেট করলো উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন, তাহলে দেখো ক্যালসিয়াম আয়ন কিন্তু এরপর থেকে প্রতিটা স্টেপে ক্যালসিয়াম আয়ন লাগবে, ঠিক আছে? তাহলে এরপরে কি হবে, ফ্যাক্টর 9 অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর ফ্যাক্টর 9, তারপর ফ্যাক্টর 8, তারপরে ক্যালসিয়াম আয়ন এবং প্লাটলেট ফসফোলিপিড, এরা সবাই মিলে আমাদের প্রথমিন অ্যাক্টিভেটরকে তৈরি করলো। এরা সবাই মিলে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করলো বা স্টুয়ার্ট ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলো। এবং এই যে এবার মহামান্য যে স্টুয়ার্ট ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়ে গেল, ইনি তখন কি করবে, ফ্যাক্টর 5 এর সাথে ক্যালসিয়াম আয়নের সাথে মিলে এবং প্লাটলেট ফসফোলিপিডের সাথে মিলে আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত প্রথমিন অ্যাক্টিভেটরটা তৈরি করবে, যেটার জন্যই আমাদের এই পুরা পাথওয়েটা পড়া। এই প্রথমিন অ্যাক্টিভেটরটা তখন আলটিমেটলি প্লাটলেট ফসফোলিপিডের সহায়তায় প্রথমবিন থেকে থ্রম্বিন তৈরি করবে এবং আলটিমেটলি থ্রম্বিনের পরের কাজটা তোমরা জানোই যে ওরা কি করে। সো এই হচ্ছিল আমাদের এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক পাথওয়ে। তোমাদের যেটা মনে রাখা লাগবে, পাথওয়ে তো পুরো মনে রাখা লাগবে, বাট এখানে যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে কোন কোন ফ্যাক্টর এখানে কাজে লাগে, ঠিক আছে? মানে পুরা তুমি যদি পুরা কোয়াগুলেশন পাথওয়েতেই বলো, এখানে তো তুমি দেখতেছো যে এখানে কি কি কাজে লাগতেছে, এখানে ফ্যাক্টর 5 কাজে লাগতেছে, ফ্যাক্টর 7 কাজে লাগতেছে, ফ্যাক্টর 10 কাজে লাগতেছে, আর সামনে হচ্ছিল 2 থ্রম্বিন 2 কাজে লাগতেছে, ঠিক আছে? বাট আলটিমেটলি একও তো কাজে লাগবে, কারণ থ্রম্বিনটা তো যে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তৈরি করবে, আর ফিব্রিনোজেন হচ্ছিল 1 নাম্বার। সো এখানে আমার একও কাজে লাগছে, তাহলে এই কয়েকটা কাজে লাগতেছে হচ্ছিল আমার কোথায় বলো, এক্সট্রিনজিক পাথওয়েতে কাজে লাগতেছে 1 2 5 7 10, ঠিক আছে? 1 2 5 7 10। আচ্ছা, এবার ইন্ট্রিনজিক ফ্যাক্টরও কিন্তু 1 2 তো মাস থাকবেই, কারণ এই যে থ্রম্বিন তো 2 নাম্বার, এই থ্রম্বিনটা ফিব্রিনোজেনকে ফিব্রিনে তৈরি করবে, ফিব্রিনোজেন 1 নাম্বার। সো 1 2 দুইটার ক্ষেত্রেই কমন, 1 2 মাস থাকবে। 5ও কমন, কেন কমন? কারণ এই যে 5 আমার প্রথমবিন অ্যাক্টিভেটর তৈরি করার জন্য হেল্পে লাগে, সো 5 কমন। ও আচ্ছা, একটা জিনিস আমি মনে হয় ভুল লিখছি একটু এখানে, ও না 10 লিখছি তো, তাই না? ও হ্যাঁ 10 লিখছি, ঠিক আছে, ওকে। তাহলে 1 2 5 ওটাতেও ছিল, এখানেও আছে, বাট এইখানে আরো যেটা ইম্পর্টেন্ট, এখানে 7 নাই, এখানে কি আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে। তাহলে এখানে অবশ্যই ইন্ট্রিনজিক পাথওয়েতে কিন্তু ফ্যাক্টরের পরিমাণ বেশি, ঠিক আছে? তাহলে 1 2 5 8 9 10 11 12, আর ওখানে ছিল 1 2 5 7 10। তাহলে এটা তোমরা বলতে থাকো, ঠিক আছে? এই পুরো প্রসেসটা কি এনজাইম ক্যাসকেড হাইপোথিসিসও বলে? হ্যাঁ, এনজাইম ক্যাসকেড হাইপোথিসিসও বলতে পারে। ব্লাড ট্রমা বা কন্ট্যাক্ট উইথ কোলাজেন হাইজম্যান ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়, সেটা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি কে অ্যাক্টিভেট করে, সেটা এবং ক্যালসিয়াম মিলে ক্রিসমাস ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 9 অ্যাক্টিভেটেড 8 ক্যালসিয়াম এবং ফসফেটেড ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। ও থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে তুমি বর্ণনা করছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদেরকে ক্লটিং ফ্যাক্টরগুলো মানে এটা তোমরা বারবার পড়তে পড়তে তোমাদের মনে থেকে যাবে। এখন মনে হচ্ছে যে আল্লাহ, এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক এই দুটো তো গুলায় যাবে, কেমনে মনে রাখবো, কোনটায় কোনগুলো স্টেপ, কতগুলো স্টেপ, কি কি আছে, কেমনে মনে রাখবো? কোনো সমস্যা নেই, এটা তোমরা বারবার পড়বা। এটা তো তুমি আমার কাছে এটা কেবল প্রথমবার পড়তেছো, এটা তুমি কলেজে যে লেকচারে একবার পড়বা, তারপরে টিউটোরিয়ালে একবার ম্যাম বলে দিবে, একটু হলেও বলে দিবে, তারপর আইটেমের আগে একবার পড়বা, কার্ডের আগে একবার পড়বা, টার্মের আগে একবার পড়বা, প্রফের আগে একবার পড়বা। মানে তুমি চিন্তা করতেছো
এটা কতবার তুমি পড়বা। সো এটা চিন্তার কোনো কারণই নেই যে তোমার এটা মনে থাকবে না। তোমার মনে থাকবে, তোমার মনে থাকতে বাধ্য। তুমি যদি রেগুলার পড়াশোনা করো, পরীক্ষাগুলো ভালো করার জন্য তোমার এটা মনে থাকতে বাধ্য, ঠিক আছে? সো এগুলো মনে থাকবে, এটা নিয়ে কোনো প্যারা নাই যে এটা মনে থাকবে না, যে আল্লাহ তোমার মানে আমি তো এটা হাজারবারের মতো পড়ছি মনে হয় এই জিনিসগুলো, ঠিক আছে? সো এগুলো মনে রাখা কোনো ব্যাপার না, কোন কোন ক্লটিং ফ্যাক্টর কোথায় কাজ করে এটা তোমার কোনো মানে প্যারা হবে না মনে রাখতে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল হচ্ছিল আমাদের ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক ফ্যাক্টর। তাহলে ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক ফ্যাক্টর নিয়ে কারো কোনো ধরনের সমস্যা আছে? এক্সট্রিনজিক ফ্যাক্টর অথবা ইন্ট্রিনজিক ফ্যাক্টর এটা নিয়ে কারো কোনো ধরনের সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে এখানে? যদি কোনো কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও। যে কয়েকজনই ক্লাসে আসো, যে কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে এক্ষুনি জানাও যে আপু এই জায়গাটা বুঝিনি, বা এরকম কোনো জায়গা আছে নাকি যেটা বুঝো নাই। সবার কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করো। যে কয়েকজনই থাকো ক্লাসে আমি চাই সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করো প্লিজ। আমার সবচেয়ে ভালো লাগে আসলে সামনাসামনি ক্লাস নেওয়াটা, আমার কাছে বেশি পছন্দ যদিও, বাট লাইভ ক্লাস অনেকটা সেম, বাট এই যে সামনে মানুষ থাকে না, সো বুঝতে পারি না, ফেশিয়াল এক্সপ্রেশন দেখতে পারি না যে আসলে সবাই ক্লিয়ার কিনা, বুঝতেছে কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখো যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি মাঝখানে দিছি যদিও, আচ্ছা আমি এটা পরে আসতেছি একটু, হ্যাঁ আমি আগে হচ্ছিল আমাদের ব্লাড কোয়াগুলেশন শেষ। এবার আমরা একটু আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছিল ক্লট রিট্রাকশন। এখন এই যে ক্লটটা তৈরি হয়ে থেকে গেল, এই ক্লটটা তো তোমার সারা জীবনই এরম করে থেকে যাবে না, ঠিক আছে? তাহলে এই ক্লটটা তো অবশ্যই রিট্রাকশন হবে, বা এই যে 4 নম্বর স্টেপ যেটা হিমোস্ট্যাসিসে, যে গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু এন্ড ডিসলিউশন অফ ব্লাড ক্লট। তাই দেখো আফটার ফর্মেশন অফ ব্লাড ক্লট ইট ক্যান ফলো ওয়ান অফ টু কোর্সেস। তাহলে এই দুটোর যে কোনো একটা হতে পারে। ক্যান বি ইনভেডেড বাই ফাইব্রোব্লাস্ট অর ক্যান গেট ডিজলভড। ফাইব্রোব্লাস্ট কি? ফাইব্রোব্লাস্ট হচ্ছিল এক ধরনের সেল, কানেকটিভ টিস্যু সেল। ফাইব্রোব্লাস্ট হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু সেল যারা কি করে, এই যে ফাইব্রাস টিস্যু যেগুলো সেগুলোর গ্রোথে হেল্প করে, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স যেগুলো সেগুলো রিলিজ করে, যার কারণে টিস্যু হিল হইতে হেল্প হয়। ফাইব্রোব্লাস্টগুলো টিস্যু হিল করতে হেল্প করে, ঠিক আছে? এরা হচ্ছিল বিভিন্ন ধরনের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কোলাজেন, তারপর হাবিজাবি যত কানেকটিভ টিস্যু ম্যাট্রিক্স আছে এগুলো রিলিজ করার মাধ্যমে টিস্যু হিলিং এ হেল্প করে। সো এই ফাইব্রোব্লাস্টগুলো এসে এখানে টিস্যু হিল করতে পারে, অথবা ক্লটটা ডিজলভড হয়ে যেতে পারে, অথবা ক্লটটা রিট্র্যাক্টেড হয়ে যেতে পারে। এখন আমরা দেখব ক্লট রিট্রাকশন যেটা, সেটা কেমনে হয়। ক্লট রিট্রাকশনটা কেমনে হয়? তাহলে ক্লট রিট্রাকশন দেখো যে উইদিন 20 to 60 মিনিট অফ ফর্মেশন অফ এ ক্লট ইট বিগিনস টু কন্ট্রাক্ট অ্যান্ড এক্সপ্রেসেস মোস্ট অফ দ্য ফ্লুইড। এই ফ্লুইডটা হচ্ছে আমাদের সেরাম। এটা একদম আমি ব্লাডের প্রথম ক্লাসে বলছিলাম যে এই ফ্লুইডটা সেরাম। এই ফ্লুইডটা কেন সেরাম কে বলতে পারবা? এই ফ্লুইডটাকে কেন সেরাম বলা হচ্ছে? এই যে ক্লট ফর্মেশন হওয়ার পরে যে এখন ওখান থেকে একটা ফ্লুইড বের হয়ে আসে, সেটাকে কেন সেরাম বলা হচ্ছে? কে বলবা কেন সেরাম বলা হচ্ছে? কে বলবা? ও মাই গড, কি আসছে? আমার ঘড়ি কথা বলে উঠছে। নো ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর থাকে না। এক্স্যাক্টলি। এখন বলো তো ক্লটিং ফ্যাক্টর কেন থাকে না? একটা ক্লট তৈরি হওয়ার পরে যে ফ্লুইডটা বের হয়ে আসতেছে ওখানে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকে না। এখন বলো কেন থাকে না? কেন থাকে না? এক্স্যাক্টলি, ইউজ হয়ে যায়। ব্লাড ক্লট থেকে সিক্রেট হচ্ছে ক্লটিং ফ্যাক্টর নাই, ক্লটিং ফ্যাক্টর গুলো ইউজড হয়েই তো আলটিমেটলি ব্লাড ক্লটটা তৈরি হয়েছে, তাই না? ক্লটিং ফ্যাক্টর ইউজড হয়েই তো আলটিমেটলি ব্লাড ক্লটটা তৈরি হয়েছে। সো এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো ইউজড হয়ে ব্লাড ক্লট তৈরি হয়েছে, এই কারণেই কিন্তু ওইখানে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকছে না, এবং ওই ফ্লুইডটাকে আমরা সেরাম বলছি। ভেরি গুড, তোমরা সবাই জানো। এখন দেখো যে এই যে ক্লটটা যে তৈরি হয়েছে, তাহলে প্লাটলেটের সাইটোপ্লাজমে একটা প্রোটিন থাকে যেটাকে বলা হচ্ছিল থ্রোম্বোস্থেনিন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছিল
থ্রোম্বোস্থেনিন, এটা একটা কন্ট্রাক্টাইল প্রোটিন, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলছে, কন্ট্রাক্টাইল প্রোটিন থ্রোম্বোস্থেনিন ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য প্লাটলেট causes strong contraction, compresses the fibrin meshwork into a smaller mass, ঠিক আছে? compresses the fibrin meshwork into a smaller mass. তাহলে এখানে কি হবে, edges of the injured blood vessels are pulled together as the clot retracts, a further contribution to hemostasis. তাহলে চিন্তা করে দেখো যে এখানে একটা ক্লট তৈরি হয়েছে, ঠিক আছে? সো এই ক্লটের মধ্যে কিন্তু আমার কি আছে, এই ক্লটটা ধরো এখানে তৈরি হয়েছে, ক্লটটা তো অবশ্যই ভেসেলের গায়ের সাথে লেগে আছে, তাই না? ভেসেলের গায়ের সাথে লেগে আছে, এই যে এটা এন্ডোথেলিয়াম, ধরো এখানে একটা ক্লট তৈরি হয়েছে, এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম, এর একটা ভেসেল, ঠিক আছে? এন্ডোথেলিয়াম ধরো এখানে আছে। তাহলে এখানে যে ক্লট তৈরি হয়েছে এর মধ্যে তো অবশ্যই অনেক প্লাটলেট আছে, ঠিক আছে? ধরো এগুলো এগুলো হচ্ছিল প্লাটলেট, এগুলো হচ্ছে প্লাটলেট, ঠিক আছে? যাই হোক, ধরো এগুলো এরকম প্লাটলেট, সাথে হচ্ছিল এই যে আরবিসি আছে, ঠিক আছে? আরবিসি আছে এখানে, আর এখানে অনেক ফিব্রিন মেশওয়ার্ক আছে, ঠিক আছে? অনেক ফিব্রিন, ফিব্রিন মানে হচ্ছে জালের মতো, ফিব্রিন মেশওয়ার্ক আছে, এরকম করে আলটিমেটলি ক্লটের ভিতরে এরকম লাগবে দেখতে, ঠিক আছে? মানে অনেক কিছু আছে আর কি এখানে। তাহলে দেখো প্লাটলেট যেটা, প্লাটলেটের মানে প্লাটলেট একটা প্রোটিন রিলিজ করে, সেটাকে বলা হয় থ্রোম্বোস্থেনিন। এই থ্রোম্বোস্থেনিন প্রোটিন যেটা, এটা একটা কন্ট্রাক্টাইল প্রোটিন, এ কি করবে, কন্ট্রাকশনে হেল্প করবে। এখানে কন্ট্রাকশন লাগবে কেন, এই প্রোটিনটা যখন রিলিজ হবে তখন এই যে ক্লটটা তো এন্ডোথেলিয়ামের সাথে লেগে আছে, এখন প্রতিটা থ্রোম্বোস্থেনিন ধরে এরকম করে কন্ট্রাক্ট করতেছে, থ্রোম্বোস্থেনিন প্রোটিনটা এরকম কি ক্লটটাকে কন্ট্রাক্ট করতেছে, থ্রোম্বোস্থেনিন প্রোটিনগুলো রিলিজ হয়ে ক্লটটাকে কন্ট্রাক্ট করতেছে। এই ক্লটটা যখন কন্ট্রাক্ট হবে, ক্লটটার সাইজও আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এবং ক্লটটা যেহেতু এন্ডোথেলিয়ামের সাথে লাগানো আছে বা ভেসেলের গায়ে লাগানো আছে, তাহলে ওই যে এক জায়গায় কেটে গেছে, ওই জায়গায় ধরো ফাঁকা হয়ে আছে আমার, ঠিক আছে? ওই জায়গায় ফাঁকা হয়ে আছে, ওই ক্লটটা তখন কি করবে, যে দুই পাশে ওই যে ফাঁকা জায়গাটা এরকম করে নিজেও কন্ট্রাক্ট হবে, এবং ও যেহেতু ভেসেলের গায়ে লেগে আছে, সো ও কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে ভেসেলটাও কিন্তু কন্ট্রাক্ট হবে আস্তে আস্তে। তাহলে দুইটা এজকে কি করবে, ও ধরে একদম কাছাকাছি নিয়ে চলে আসবে, ঠিক আছে? ধরো এরকম করে একটা জায়গায় ফাঁকা আছে, ঠিক আছে? এই জায়গাটা ধরো ফাঁকা, এখন এখানে ক্লট আছে, ক্লটটা লেগে আছে ভেসেলের গায়ের সাথে, এখন কি হবে, ক্লটটা যখন কন্ট্রাক্ট করবে তখন ও কি করবে, ভেসেলটাকে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে কাছে নিয়ে আসবে, এরকম করে টেনে ও কাছে নিয়ে আসবে, কারণ ক্লটটা আসলে কন্ট্রাক্ট হচ্ছে, ভেসেলের ওয়াল কিন্তু এখানে কন্ট্রাক্ট হচ্ছে না, বাট ক্লটটা যেহেতু কন্ট্রাক্ট হচ্ছে এবং ক্লটটা যেহেতু ভেসেলের ওয়ালের সাথে লাগানো আছে, সো ক্লটটা কন্ট্রাক্ট হলে আলটিমেটলি ভেসেলের দুই প্রান্তও কিন্তু এরকম কাছাকাছি চলে আসবে। এটা ক্লিয়ার? এভাবে ক্লটটা আলটিমেটলি রিট্রাক্ট হয়ে যাচ্ছে, এবং ওখানে যদি ফাইব্রোব্লাস্ট চলে আসে, ফাইব্রোব্লাস্ট যে ওখানে কোলাজেন টোলাজেন হাবিজাবি যা কিছু ম্যাট্রিক্স আছে ওগুলো রিলিজ করবে বা তৈরি করবে, ওই কোলাজেন টোলাজেন মিলে আলটিমেটলি ওখানে টিস্যুটা হিল করে দিবে বা ওই জায়গাটার ডিফেক্টটাকে ঠিক করে দিবে। ক্লিয়ার? ক্লট রিট্রাকশনটা ক্লিয়ার? একটা ক্লট তোমরা যদি দেখো, ক্লট কিন্তু এরকমই থাকে, অনেক এরকম ফিব্রিন থাকে, অনেক ফিব্রিন থাকবে এরকম, মানে জালের মতো ফিব্রিন টিব্রিন সব এরকম থাকবে, আর এর মধ্যে আরবিসি থাকবে, অনেক প্লাটলেট থাকবে, প্লাটলেট তো অনেক ছোট আরবিসি থেকে 2 to 4 মাইক্রোমিটার মাত্র প্লাটলেট, সো অনেক প্লাটলেট থাকবে, আরবিসি থাকবে, কিছু ডাব্লিউবিসি থাকতে পারে, তারপর কিছু নিউট্রোফিল ইউসিনোফিল এগুলোও থাকতে পারে, বাট বেশি থাকবে হচ্ছে আরবিসি, অনেক আরবিসি থাকবে আর অনেক প্লাটলেট থাকবে এবং অনেক ফিব্রিন ক্লট থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছিল ক্লট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লট রিট্রাকশন, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছিল যে ফিব্রিনোজেন যেটা আছে না, এই ফিব্রিনোজেনটা তো ফিব্রিনে কনভার্ট হয়, এবং তা আলটিমেটলি তখন ওই ফিব্রিনে কনভার্ট হওয়ার পরেই তো এটা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, তাই না? এখন এই যে ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেন কিন্তু একদম ডিরেক্টলি ফিব্রিনে কনভার্ট হতে পারে না। এই যে মানে ফিব্রিনোজেন যে সলিউবল প্রোটিন, সেটা হচ্ছে ফার্স্টে ইনসলিউবল, ফিব্রিন যে তৈরি হবে ফার্স্টে হচ্ছে এটা প্রোটিওলাইসিস হয়, মানে ফিব্রিনোজেন বড় প্রোটিনটা ভেঙে ছোট ছোট পেপটাইড তৈরি হয়, ঠিক আছে? তাহলে ফিব্রিনোজেন মানে তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিড অনেকগুলো মিলে তৈরি হচ্ছিল পেপটাইড, পেপটাইড তখন মিলে আবার তৈরি হচ্ছিল পলিপেপটাইড, পলিপেপটাইড মিলে আবার তৈরি হচ্ছিল প্রোটিন, ঠিক আছে? বায়োকেমিস্ট্রিতে তোমাদের প্রোটিন পড়ানো হবে, সো তখন তোমরা এটা আরো ডিটেলসে জেনে যাবা। এখন জাস্ট একটু মনে রাখো যে অ্যামিনো অ্যাসিড অনেকগুলো মিলে তৈরি হয় পেপটাইড, পেপটাইড মিলে তৈরি হয় পলিপেপটাইড, পলিপেপটাইড মিলে তৈরি হয় প্রোটিন। সো এই যে ফিব্রিনোজেন যে প্রোটিনটা, সেটা ভেঙে ফিব্রিনোপেপটাইড তৈরি হয়, ঠিক আছে? বা ছোট ছোট ফিব্রিন মোনোমার তৈরি হয় এবং ফিব্রিন পেপটাইড তৈরি হয়, মানে খন্ড খন্ড করে দেয় আর কি, ভাগ করে দেয়, এটা হচ্ছে প্রোটিওলাইসিস হলো। তারপরে এটা তোমরা সবাই নোট করো কিন্তু, ঠিক আছে? আমি যেটা বলতেছি সেটা তোমরা নোট করো। সো ফার্স্টে ফিব্রিনোজেনটা এরকম ভেঙে ফিব্রিন পেপটাইড তৈরি করে এবং ফিব্রিন মোনোমার তৈরি করে, তারপর কি হয়, পলিমারাইজেশন হয়।
কেমনে পলিমারাইজেশন হয়? এই যে ফিব্রিন মনোমার যে তৈরি করলো, এই ফিব্রিন মনোমারগুলো একসাথে মিলে ফিব্রিন পলিমার তৈরি করে। বাট এই পলিমারটা কিন্তু তখন পর্যন্ত সলিবল, ঠিক আছে? এটা এখনো ইনসলিবল হয়নি। এই ফিব্রিন পলিমারটা কিন্তু এখনো ইনসলিবল হয় নাই, ঠিক আছে? তাহলে ফিব্রিন মনোমার অনেকগুলো মিলে ফিব্রিন পলিমার তৈরি করলো, এবং এই ফিব্রিন পলিমারগুলো তখন কি হবে? ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটা কত নাম্বার ফ্যাক্টর তোমরা আমাকে বলো? ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর যেটা, এটা কত নাম্বার ফ্যাক্টর? এটা জানা লাগবে, কারণ এই ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটাই এখানে ফিব্রিন পলিমার যেটা আছে সেটাকে ইনসলিবল ফিব্রিন ক্লটে তৈরি হতে হেল্প করে, ঠিক আছে? ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটা কত? 13। ভেরি গুড। 13 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ফিব্রিন স্টেবিলাইজ, নাম থেকেই বুঝতে পারতেছো ফিব্রিনকে স্টেবল করতেছে, ঠিক আছে? এই যে ফিব্রিন পলিমার, ওটা এখনো সলিবল আছে। সলিবল থাকলে তো ক্লট হবে না, এটাকে ইনসলিবল ক্লট তো করতে হবে। এই ফিব্রিনটাকে ইনসলিবল ক্লট তৈরি করার জন্যই কাজ করে ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এই ফ্যাক্টর 13 যেটা, সেটা অ্যাক্টিভেটেড হয় থ্রম্বিনের সাহায্যে, এবং এই ফ্যাক্টর 13টা তখন যে আলটিমেটলি ফিব্রিন পলিমার থেকে ইনসলিবল ফিব্রিন ক্লট তৈরি করবে, ঠিক আছে? বা ফিব্রিনের এরকম ক্রস লিঙ্কিং হবে, একটা ফিব্রিন আরেকটা ফিব্রিন এরকম করে ক্রস লিঙ্কিং করবে, করে একটা জালের মতো তৈরি করবে। তখন এটা একটা বড় সড়ো জালের মতো তৈরি হয়ে যাওয়ার পর ব্লাড যখন এদিক দিয়ে পাস করবে, তখন আরবিসি, প্লাটলেট এগুলো সব ওখানে আটকায় যাবে, তখন একটা ক্লটের মতো তৈরি হয়ে যাবে। আই গেস ক্লিয়ার এটা, ঠিক আছে? তাহলে ফিব্রিনোজেনে কি কি হয়? ফার্স্টে প্রোটিওলাইসিস হয়, তারপর পলিমারাইজেশন হয়, তারপর আলটিমেটলি ক্রস লিঙ্কিং হয়, ঠিক আছে? এইভাবে আলটিমেটলি সলিবল ফিব্রিনোজেন থেকে ইনসলিবল ফিব্রিন ক্লট তৈরি হয়, ঠিক আছে? ফার্স্টে ওটা ভেঙে ছোট ছোট ফিব্রিন মনোমার এবং ফিব্রিন পেপটাইড তৈরি করে। ফিব্রিন মনোমার অনেকগুলো মিলে ফিব্রিন পলিমার তৈরি করে, যেটা সলিবল থাকে, এবং ফিব্রিন পলিমারটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরের মাধ্যমে ওখানে ক্রস লিঙ্কিং হয়ে ও ইনসলিবল ফিব্রিন ক্লট তৈরি করবে। ক্লিয়ার এটা? এটা সবার কাছে ক্লিয়ার? এটা কিন্তু নোট করে নিও, এটা কিন্তু স্লাইডে নাই, সো এটা সবাই নোট করে নিও, ঠিক আছে? ওকে, সবাই কি ক্লিয়ার? আমাকে একটু সবাই জানাও প্লিজ, সবাই ক্লিয়ার কিনা। আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, আর বেশিক্ষণ আর বেশি পড়াও নাই, খুবই অল্প পড়া আছে। ওকে, তাহলে দেখো যে ব্লাড কেন নর্মাল ভাস্কুলেচারে ক্লট করে না। প্রোটিওলাইসিস, পলিমারাইজেশন, ক্রস লিঙ্কিং, এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে? এবার দেখো যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদেরকে ভাইভায় ধরবে, এবং পরীক্ষাতেও এটা একটা শর্ট কোশ্চেন, মানে একটা কোশ্চেনের পার্ট হিসেবে আসতে পারে। ওয়াই ডাজন্ট ব্লাড ক্লট ইন নর্মাল ভাস্কুলেচার? নর্মাল ভাস্কুলেচারে ব্লাড ক্লট হয় না কেন? এটার দেখো কয়টা কারণ আছে। প্রথম হচ্ছে এন্ডোথেলিয়াল সারফেস ফ্যাক্টর কিছু আছে, কেমন যে স্মুথনেস অফ এন্ডোথেলিয়াম, লেয়ার অফ গ্লাইকোক্যালিক্স অন দ্য এন্ডোথেলিয়াল সারফেস, আর থ্রোম্বোমোডিউলিন, ঠিক আছে? তাহলে দেখো এন্ডোথেলিয়াল সারফেস ফ্যাক্টর এগুলো, এই যে এন্ডোথেলিয়ামটা যে অনেক স্মুথ, তারপর এন্ডোথেলিয়াল সারফেসে গ্লাইকোক্যালিক্সের লেয়ার আছে, এবং একটা স্পেশাল টাইপের প্রোটিন আছে যেটা হচ্ছে থ্রোম্বোমোডিউলিন, এবং এটার আমি কাজটা সামনে বলবো। থ্রোম্বোমোডিউলিনের কাজটা কি এটা আমি সামনে বলবো, বাট জেনে রাখো যে থ্রোম্বোমোডিউলিন নামে একটা প্রোটিন আছে, যেটার কারণে থ্রোম্বোমোডিউলিন নামে একটা প্রোটিন আছে যেটার কারণে আর কি এখানে ব্লাডটা নর্মাল ভাস্কুলেচারে ক্লট করে না। আমি কিন্তু একদম প্রথম ক্লাসে বলছিলাম যে ব্লাড যদি তুমি ভিতরে আসে আমাদের যখন শরীরে, তখন এটা ক্লট করতেছে না, বাট যখন এটা বাইরে এনে রাখা হয় কোনো ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া, তুমি যদি বাইরে এনে রাখো তাহলে কিন্তু সাথে সাথে এটা ক্লট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছিল আমাদের এন্ডোথেলিয়াল সারফেস ফ্যাক্টর। তারপর কিছু আছে, যেমন দেখো স্পিড অফ দ্য ব্লাড ফ্লো, তাহলে ব্লাডের যে স্পিড, এই স্পিডের কারণেও কিন্তু ব্লাডটা ক্লট হতে পারে না। তারপর প্রেজেন্স অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্স, আমাদের ব্লাডের মধ্যে ন্যাচারালি কিছু অ্যান্টিকোয়াগুলেন্স আল্লাহ প্রদত্ত এগুলো আছে আমাদের ব্লাডে, যেগুলো থাকার কারণে আমাদের ব্লাড কিন্তু ভেসেলের মধ্যে ক্লট করে না। তাছাড়া তুমি চিন্তা করো, এগুলো যদি না থাকতো, আমাদের ভেসেলের মধ্যে কন্টিনিউয়াসলি ব্লাড ক্লট হতে থাকতো, এরকম করে ব্লাড ক্লট হতে থাকলে কিন্তু আমাদের ব্লাড আলটিমেটলি ফ্লোই হতো না, তখন আমরা কিন্তু কেউ বাঁচতাম না। সো আমাদের জন্য এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো, মানে এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু আমাদের ব্লাডের খুবই ইম্পর্টেন্ট, কারণ এরা আলটিমেটলি আমাদের ব্লাডকে ক্লট হতে দিচ্ছে না। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্স থাকে, আর আছে হচ্ছিল একটা প্লাজমিন বা ফিব্রিনোলাইসিন। তাহলে দেখো প্লাজমিন বা এটা একটা এনজাইম, প্লাজমিন বা ফিব্রিনোলাইসিন, তাহলে এটার কাজ কি দেখো? ফিব্রিনোলাইসিন মানে বুঝতেই পারছো ফিব্রিনকে ভেঙে দেওয়া। কোনো একটা ক্লটের ওখানে ডেফিনেটলি ফিব্রিন আছে, হ্যাঁ হেপারিন, এই হেপারিনটাই একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এই হেপারিন থাকার কারণে যে ব্লাড ক্লট হয় না, এটাই একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা আমরা বলছি, ঠিক আছে? এই ফিব্রিনোলাইসিনটা কি করে? ফিব্রিনকে লাইসিস করে, নাম থেকেই বোঝা যাচ্ছে, দেখো
ফিব্রিনোলাইসিন, মানে ফিব্রিনকে লাইসিস করে। এটা আরেকটা নাম হচ্ছিল প্লাজমিন, মানে এও কিন্তু ক্লটের রিট্রাকশনে হেল্প করে। এই যে ফিব্রিনোলাইসিন কারণে ক্লটকে ভেঙে ফেলতে হেল্প করতেছে। এই যে ফিব্রিনোলাইসিনটা ফিব্রিনকে ভেঙে ফেলতেছে, যার কারণে ক্লটটাও আলটিমেটলি ভেঙে যাচ্ছে। তাহলে এই হচ্ছিল আমাদের কিছু ফ্যাক্টরস যেগুলো আমাদের ব্লাডকে ক্লট হতে দেয় না। এবার আমরা দেখবো অ্যান্টিকোয়াগুলেন্স। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্স দেখো কি কি আছে আমাদের। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্স আছে, আর কিছু অ্যান্টিকোয়াগুলেন্স আছে যেগুলো ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি ইউজ করা হয়। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্সের মধ্যে আছে হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস, ফিব্রিন। এগুলোর মেকানিজম অফ অ্যাকশন তোমাদের জানার তেমন দরকার নাই এগুলো, কারণ এগুলো জানতে গেলে তখন মানে এগুলো আসলে এগুলো ধরে না, ওরকম পরীক্ষাতেও আসে না, প্লাস টিচারও তেমন ধরে না। হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, এগুলোর নামগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোনটা নাম কি। হেপারিনটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা একটা জিনিস জানার যে এটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং এটা ল্যাবরেটরিতেও ইউজ করা হয়। সো এটা বোথ ন্যাচারাল না আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তাহলে হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি, প্রোটিন এস এবং ফিব্রিন। ঠিক আছে। আচ্ছা, ফিব্রিনটা মনে হয় একটু ভুলে চলে আসছে, ফিব্রিন এখানে থাকার কথা না, ফিব্রিন না, ঠিক আছে, ফিব্রিন না, ফিব্রিনটা এখানে ভুলে চলে আসছে, ফিব্রিন না। এগুলো প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রম্বিন 3, হেপারিন, এগুলো ন্যাচারাল, মানে এগুলো আমাদের আল্লাহ প্রদত্ত, আমাদের বডিতেই আছে। আর কিছু যেগুলো ল্যাবরেটরিতে ইউজ করা হয়, এর মধ্যে দেখো কি কি আছে, এগুলোর নামগুলো তোমাদের পারা লাগবে। ইডিটিএ, এটার মানে হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ইডিটিএ। 3.8% সোডিয়াম সাইট্রেট অথবা 3.8% সোডিয়াম অক্সালেট। ঠিক আছে। তারপর হেপারিন, এই যে দেখো হেপারিন কিন্তু ল্যাবরেটরিতেও ইউজ করা হয়। তারপর কিছু আছে নর্মাল স্যালাইন, পটাশিয়াম অক্সালেট, ওয়ারফেরিন, ডাইকুমারল, ওয়ারফেরিন, ডাইকুমারল, এগুলো আবার একইভাবে কাজ করে আর কি। তারপর পল হেলার্স মিক্সচার, এগুলোর যদি তোমরা মোড অফ অ্যাকশন জানতে চাও তাহলে আমি সামনের ক্লাসে এগুলোর মোড অফ অ্যাকশন ছোট্ট করে তোমাদের জন্য রেডি করে নিয়ে আসবো আর কি। ঠিক আছে, এগুলোর মোড অফ অ্যাকশন ছোট্ট করে তোমাদেরকে আমি বুঝাই দিব আজকে। আর এগুলো না দেখে, কারণ এগুলো মোড অফ অ্যাকশন দেখাতে গেলে তোমাদের এখন মাথা একটু জ্যাম হয়ে যাবে, সো আমি আজকে এটা না দেখাই। ঠিক আছে, বাট মেইনলি এদের ক্ষেত্রে একটা কমন বলে দেয় যে এই যে ইডিটিএ, সোডিয়াম সাইট্রেট, অক্সালেট, এরা কি করে, এরা ক্যালসিয়ামের সাথে যৌগ তৈরি করে। যেমন এই যে অক্সালেট, সাইট্রেট, এরা কি করে ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম সাইট্রেট এরকম তৈরি করে। এর কারণে কি হয়, এরা ফ্রি ক্যালসিয়ামের সাথে যেহেতু যৌগ তৈরি করতেছে, তাই ক্যালসিয়াম আর ফ্রি অবস্থায় থাকে না, তখন ক্যালসিয়ামটা কি করে প্রিসিপিটেট করে বা ক্যালসিয়ামটার অধক্ষেপ হয়। ঠিক আছে, এখন ব্লাডে ফ্রি ক্যালসিয়াম কমে গেল, তাহলে ক্যালসিয়াম ছাড়া কি ব্লাড ক্লট হবে বা হিমোস্ট্যাসিস কি হবে? অবশ্যই হবে না। ক্যালসিয়াম ছাড়া ব্লাড কোয়াগুলেশন ইম্পসিবল, ক্যালসিয়াম ছাড়া এটা পসিবলই না। সো ক্যালসিয়ামের পরিমাণ যেহেতু তখন কমে যাচ্ছে, তাই তখন ব্লাড কোয়াগুলেশনও হবে না, এই জন্য এটা অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, অ্যান্টি কোয়াগুলেন্ট মানেই তো যারা ব্লাডকে কোয়াগুলেট হতে দিবে না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছিল আমাদের। আর ইডিটি এর নামটা আবার বলি, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এবার আমরা চলে আসি ব্লিডিং ডিসঅর্ডারসে। ব্লিডিং ডিসঅর্ডার থেকে তোমাদের খুব বেশি লাগবে না, ব্লিডিং ডিসঅর্ডার থেকে খুব বেশি লাগবে না। এখান থেকে জাস্ট দুইটা জিনিস তোমাদের জানতে হবে, একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছিল পারপুরা। ঠিক আছে, তাহলে ব্লিডিং ডিসঅর্ডারস আর এ গ্রুপ অফ ডিসঅর্ডারস which is characterized by an abnormal tendency to bleed due to a defect in the mechanisms of hemostasis। তাহলে হিমোস্ট্যাসিসে কোনো একটা ডিফেক্টের কারণে দেখা যাবে যে তোমার বডির বিভিন্ন জায়গা থেকে অ্যাবনর্মালি ব্লিডিং হবে। নর্মালি তো আমাদের বডিতে ব্লিডিং হচ্ছে না কোথাও, তাই না? হাত পা, চোখ, নাক, মুখ, পেট, পা, মানে পায়ের নিচ, যে কোনোখানেই বলো, কোথাও তো এরকম ব্লিডিং হচ্ছে না, তাই না? বাট অ্যাবনর্মালি এরকম অনেকের এরকম ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, তাহলে অ্যাবনর্মালি তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ব্লিডিং দেখা যায়। তখন তাদের স্কিনের উপর থেকে দেখে বোঝা যায় যে তাদের এরকম ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, স্কিনের নিচে। এর মধ্যে দেখো আছে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হিমোফিলিয়া, ভন উইলিব্র্যান্স ডিজিজ আর ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। নামগুলো একটু কঠিন লাগতেছে, আই নো, বাট এখানে দেখো পারপুরা একটা ডিজিজ। ঠিক আছে, পারপুরা বলে এটাকে, পুরপুরা বলো না, পারপুরা। থ্রোম্বোসাইটোপেনিক মানে কি? থ্রোম্বোসাইট মানে প্লাটলেট, আর পেনিয়া মানে কম। তাহলে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা মানে হচ্ছে প্লাটলেট কমে যাওয়ার কারণে যেই পারপুরাটা হচ্ছে। এন্ড পারপুরা তার মানে দুইটা আছে, একটা থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা আর একটা নন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। আমরা মেইনলি থ্রোম্বোসাইটোপেনিকটাই বেশি পড়ি, নন থ্রোম্বোসাইটোপেনিক অত বেশি কমন না। তাহলে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। একটা আছে হিমোফিলিয়া, যেটা একটা জেনেটিক ডিজিজ। ভন উইলিব্র্যান্স ডিজিজ মানে বুঝতেই পারছো, এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা যদি কমে যায় সেটা হচ্ছে ভন উইলিব্র্যান্স ডিজিজ। আর ডিসেমিনেট ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা বলতে বোঝায় যে তোমার
ভেসেলের বিভিন্ন জায়গায় ছোট 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 ক্লট তৈরি হবে। তোমার সারা বডিতে বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 ক্লট তৈরি হবে, ঠিক আছে? ইন্ট্রাভাস্কুলার ক্লটিং, ভেসেলের মধ্যে এরকম ক্লটিং এর জন্য ছোট 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 ক্লট তৈরি হবে। এই যে অনেকগুলো ছোট ছোট ক্লট তৈরি হচ্ছে, এই ক্লটগুলো তৈরি হওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছিল যে ক্লটিং ফ্যাক্টরগুলো ওখানে ইউজড হয়ে যাবে। পারপুরা নামটা অনেক কিউট আসলেও। আমি তো ফার্স্ট ইয়ারে পুরপুরা বলতাম, পরে ম্যামরা লেকচারে পড়ানোর পর বুঝছি যে পারপুরা আসলে, ঠিক আছে? যাই হোক, তো এই যে ডিসেমিনেট ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এখানে হচ্ছিল তোমার ভেসেলে বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 ক্লট তৈরি হবে। এখন এই যে বিভিন্ন জায়গায় যে ক্লট তৈরি হচ্ছে, এই ক্লটের জন্য কিন্তু ক্লটিং ফ্যাক্টরগুলো ইউজড হয়ে যায়। এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো যে নর্মালি মানে এই ছোট ছোট ক্লট তৈরির জন্য যে ইউজড হয়ে যাচ্ছে, এই জন্য তোমার ক্লটিং ফ্যাক্টর বডিতে কমে যাবে। তখন বিভিন্ন জায়গায় ক্লটিং ফ্যাক্টরের অভাবের কারণে ব্লিডিং শুরু হবে। এটাই হচ্ছে ডিসেমিনেট ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এবার হিমোফিলিয়া, দেখুন হিমোফিলিয়া কি? এটা একটা সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? তার মানে এটা এক্স ক্রোমোসোম ক্যারি করবে এটাকে। ব্লিডিং টাইম ইজ নর্মাল, আর ক্লটিং টাইম যেটা সেটা এখানে প্রলং থাকে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম আমরা পড়তেছি, ঠিক আছে? আমিও পুরপুরা ভেবেছিলাম আসলেও। তাহলে ব্লিডিং টাইমটা এখানে নর্মাল থাকবে, বাট ক্লটিং টাইমটা প্রলং থাকবে। এটা আমাদের জানা দরকার যে ব্লিডিং টাইম যেটা, এটা কিছু টেস্ট আছে ব্লিডিং ডিসঅর্ডার রেকগনাইজ করার জন্য, কিছু টেস্ট থাকে। ওর মধ্যে আমরা এটাকে বিটিসিটি বলি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। তো বিটি যেটা মানে ব্লিডিং টাইম, সেটা নর্মাল থাকে হিমোফিলিয়ার ক্ষেত্রে, বাট ক্লটিং টাইমটা এখানে প্রলংড হয়, বা ক্লটিং ব্লাড ক্লট হতে বেশি সময় লাগে। তাহলে দুই টাইপের হিমোফিলিয়া আছে, একটা হিমোফিলিয়া এ অথবা ক্লাসিক্যাল অর ট্রু হিমোফিলিয়া, আরেকটা হচ্ছে হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ। তাহলে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল বা ট্রু হিমোফিলিয়া যেটা, সেই ক্ষেত্রে হচ্ছিল ফ্যাক্টর 8 যেটা, সেটার ডেফিসিয়েন্সি থাকে। এটাই হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, ঠিক আছে? আর হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ যেটা, সেটা হচ্ছিল ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সির জন্য। কারণ আমরা জানি ফ্যাক্টর 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, সো ক্রিসমাস ফ্যাক্টরের ডেফিসিয়েন্সির জন্য ক্রিসমাস ডিজিজ। আর ফ্যাক্টর 8 বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ যেটা, ওটার জন্য হচ্ছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল বা ট্রু হিমোফিলিয়া বলতে পারো। এইটা হচ্ছে দুইটা টাইপ হিমোফিলিয়ার, ঠিক আছে? এখানে আমি দেখাইছি যে এখানে দেখো কিভাবে ইনহেরিটেন্স হচ্ছে। যেহেতু এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার একটা, তার মানে এটা এক্স ক্রোমোজোমটা হচ্ছিল এই জিনটা ক্যারি করবে, এই রোগের জিনটাকে ক্যারি করবে। সো আমরা জানি যে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে মা থেকে যাবে ছেলের কাছে, বাবা থেকে যাবে মেয়ের কাছে। কেন? কারণ এই যে মায়ের, ধরো মা যদি ক্যারিয়ার, ঠিক আছে? এখানে দেখো আনএফেক্টেড মাদার, মানে মাদার এখানে ঠিক আছে, বাট ফাদারটা এফেক্টেড, ফাদারের এক্স ক্রোমোজোমে জিন আছে হিমোফিলিয়ার। তাহলে এই যে এইটা যখন ছেলের কাছে যাবে, ছেলে এই এক্স ক্রোমোজোমটা যদি ধরো, ও আচ্ছা এই এক্স, এইটা এই এক্সটা তো মেয়ের কাছে যাবে, আমরা জানি যে এই এক্সটা মেয়ের কাছে যাবে, কারণ এখানে একটা এক্স আর এখান থেকে আরেকটা এক্স যদি আসে তাহলে এটা মেয়ে, ঠিক আছে? আবার এই এক্স আর এই এক্স মিলে এটা আরেকটা মেয়ে হবে। আর এখানে মায়ের এক্স আর বাপের ওয়াই মিলে হবে হচ্ছিল এখানে এক্স ওয়াই। তাহলে মা যেহেতু আনএফেক্টেড, ছেলেও আনএফেক্টেড হলো, বাট বাবার এক্স আর মায়ের এক্স মিলে এখানে মেয়ে যেটা হয়েছে সে ক্যারিয়ার হবে, কারণ তার একটা এক্স ক্রোমোজোমে এই জিনটা আছে, সো সে ক্যারিয়ার। আবার এখানে দেখো এই যে মায়ের এক্স আর বাবার ওয়াই থেকে বাচ্চা আনএফেক্টেড, ছেলে আনএফেক্টেড হলো। আর তারপরে মায়ের এক্স আর হচ্ছিল বাবার এক্স মিলে আরেকটা মেয়ে, সেও ক্যারিয়ার হলো। তার মানে মা যদি আনএফেক্টেড থাকে বাট বাবা যদি এফেক্টেড হয়, বা বাবা যদি হিমোফিলিয়ার রোগী হয়, তাহলে যতগুলো মেয়ে হবে, মেয়েগুলা কিন্তু সব কি হবে? ক্লাসিক্যাল হিমোফিলিয়াকে কেন ট্রু হিমোফিলিয়া বলা হয়? মানে এটা আসলে অনেক কমন, বুঝলা? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ যেটা, এটারই ডেফিসিয়েন্সি হয় সবচেয়ে বেশি আমাদের বডিতে, ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি অনেক বেশি হয়। সো এটাই আর কি কমন, এই জন্যই হয়তো এটাকে ট্রু বলে। আমি ঠিক জানি না এটা আসলে ট্রু কেন বলা হচ্ছে, বাট এটাই আর কি মেইনলি, যে ওটা অনেক কমন আর কি। তাহলে দেখো বাবা এফেক্টেড হলে ক্যারিয়ার ডটার হবে, ডটারগুলা ক্যারিয়ার হবে, বাট ছেলেগুলা কিন্তু ঠিক থাকবে। বাট মা যদি এফেক্টেড হয়, অথবা মানে মা তো এফেক্টেড হবে না, মায়ের দুইটা এক্সই হতেও পারে এফেক্টেড, যদি দুইটা এক্সই হয়, বাট একটা এক্সই সাধারণত ক্যারি করে, সো মা এফেক্টেড হওয়ার চান্সেস নাই, ক্যারিয়ার হওয়ার চান্সেস আছে, কারণ একটা এক্স ক্রোমোজোম আর কি মানে বহন করতেছে ওই জিনটাকে। সো মা যদি ক্যারিয়ার হয়, বাট বাবা যদি নর্মাল থাকে, তাহলে দেখো যে যেহেতু মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোমটা, এই যে একটা এক্স ক্রোমোজোম যেটা এফেক্টেড, সেটা আর বাবার এক্স মিলে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা কিন্তু তখন এফেক্টেড হয়ে যাবে, মানে সেই ছেলে বাচ্চাটা এফেক্টেড হয়ে যাবে। আর একটা নর্মাল এক্স আর বাবার ওয়াই মিলে আরেকটা যেটা হবে, সেটা আবার একটা আনএফেক্টেড বাচ্চা হবে, ঠিক আছে? সো এটা হচ্ছিল আমাদের এক্স লিঙ্ক রিসেসিভের কাজ। এক্স লিঙ্ক রিসেসিভ এভাবেই কাজ করে।
আর এটা কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেওয়া আছে যে এই যে বিভিন্নভাবে সাবকিউটেনাস এই টিস্যুতে আর কি ব্লিডিং হবে, ঠিক আছে, স্কিনের নিচে এরকম ব্লিডিং হবে, মিউকাস মেমব্রেন সাবকিউটেনাস টিস্যু এখানে এরকম ব্লিডিং হবে, তারপর জয়েন্ট ফুলে যাবে, এটা কিন্তু পুরা ব্লাড দিয়ে এখানে ভরে গেছে জয়েন্টে, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে আমি দেখাচ্ছি যে এক্সেসিভ ব্লিডিং, গাম দিয়ে ব্লিডিং হবে, যে কোনোখানে যদি কেটে যায় হঠাৎ করে দেখা যাবে যে ব্লিডিং হবে, ইউরিনে ব্লাড দিতে পারে, নাক দিয়ে ব্লিডিং হবে, জয়েন্টের এখানে ব্লিডিং হবে, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে। আর পারপুরাটা কি, পারপুরাটা হচ্ছিল যে এখানে স্পন্টেনিয়াস ব্লিডিং হবে স্কিন, মিউকাস মেমব্রেন এবং ইন্টারনাল অর্গানে। এটা কোনো জেনেটিক ডিজিজ না, এটা হচ্ছিল প্লাটলেটের কমে যাওয়ার কারণেও হতে পারে, অথবা প্লাটলেট নর্মাল থাকে বাট ভাস্কুলার ডিফেক্টের কারণে হতে পারে। এখন পারপুরা আর হিমোফিলিয়া দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে এদের ইনভেস্টিগেশনে। ওই যে বললাম ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, হিমোফিলিয়ার ক্ষেত্রে ব্লিডিং টাইমটা নর্মাল থাকে, ক্লটিং টাইম প্রলং থাকে। কেন? কারণ ওখানে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি দেখেই তো ক্লটিং ফ্যাক্টর ঠিকভাবে কাজ করতে পারতেছে না, দেখেই তো ব্লাড ক্লট তৈরি হতে বেশি সময় লাগতেছে, সো ক্লটিং টাইম ওখানে বেশি হবে। বাট এই ক্ষেত্রে তো ক্লটিং ফ্যাক্টর ঠিক আছে, বাট এখানে প্লাটলেট কম। সো এখানে যেহেতু প্লাটলেট কম, মানে থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা যদি হয় অথবা কোনো ভাস্কুলার ডিফেক্টের জন্য যদি হয়, নন থ্রোম্বোসাইটোপেনিক যদি হয়, এখানে তো ক্লটিং ফ্যাক্টরের কোনো কাহিনী নাই, এখানে ব্লিডিং হচ্ছে বেশি বেশি। সো এখানে ব্লিডিং টাইম মানে হচ্ছিল যে তোমার ব্লাড এক জায়গায় কেটে গেলে তোমার ব্লাড কত সময় পর বন্ধ হয়ে যাচ্ছে পড়া, এটাই হচ্ছে ব্লিডিং টাইম। সো এই ক্ষেত্রে কিন্তু ব্লাড দেখা যাবে পড়তেই থাকবে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, সো এই ক্ষেত্রে ব্লিডিং টাইমটা প্রলংড হবে, বাট ক্লটিং টাইমটা নর্মাল থাকবে, মানে ব্লাড ক্লট হয়ে যাবে ঠিক টাইম মতো, কারণ ক্লটিং ফ্যাক্টর ঠিক আছে, ঠিক আছে। সো এখানে দেখো এটাই বলছে যে ব্লিডিং টাইমটা ইনক্রিজ হবে, ব্লিডিং টাইম অনেকক্ষণ হবে, বাট ক্লটিং টাইমটা নর্মাল হবে। আর হিমোফিলিয়াতে ঠিক উল্টা ছিল, যেহেতু হিমোফিলিয়াতে ক্লটিং ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, সো ক্লটিং টাইমটা প্রলংড হবে, প্লাস ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে, ঠিক আছে। আর এখানে কিছু টেস্ট দেওয়া হয়েছে যে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমবিন টাইম, এগুলো জাস্ট তোমাদের নাম মনে রাখতে হবে। একটা মজার জিনিস এখানে দেখাই, এটা হচ্ছে পিটি বলে সংক্ষেপে, আর এটা হচ্ছিল আপত্তি আপত্তি, তোমরা গানটা শুনছো না, এটা হচ্ছে এপিটিটি, ঠিক আছে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এপিটিটি, একটা পিটি আর একটা এপিটিটি। তারপর ক্লট রিট্রাকশন টাইম, ক্যাপিলারি ফ্র্যাজিলিটি টেস্ট, এগুলো জাস্ট নামগুলো মনে রাখবা। আর ব্লিডিং টাইম, ক্লটিং টাইম খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা যে ব্লিডিং টাইমটা বেশি হবে পারপুরাতে, ক্লটিং টাইমটা বেশি থাকবে হিমোফিলিয়াতে, ঠিক আছে। আর কেন থাকবে এটা তো আমি বলেই দিলাম তোমাকে, যে এই কারণে ওটা হচ্ছিল আমাদের বেশি বা কম থাকবে। আর কিছু স্পেশালাইজ টেস্ট আছে, এগুলো জাস্ট নামগুলো জানবা, নামগুলো মনে না রাখতে পারলেও কোনো দরকার নেই, কারণ এগুলো জীবনেও কোনোদিন কোনো টিচার, হ্যাঁ জীবনেও কোনোদিন কোনো টিচার ধরবে না এগুলো, সো এগুলো দরকার নেই। বা তুমি যদি জেনে রাখো এবং টিচারকে যদি বলো, তাহলে টিচার ইমপ্রেসড হয়ে যাবে যে বাহ তুমি এত কিছু জানো, স্পেশালাইজ টেস্টও জানো, তো এটা হতে পারে, ঠিক আছে। জাস্ট নামগুলো মনে রাখবা, আর কিছু দরকার নাই। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। তোমাদের কারো কি কোনো কিছুতে বুঝতে সমস্যা আছে আমাকে জানাও। হ্যাঁ, আপত্তি আমার এপিটিটি, আসলে আমি যখন এপিটিটি পড়ছি তখন আপাতে গানটা রিলিজ হয় নাই, বাট এখন দেখতেছি রিসেন্টলি আমার একটা জুনিয়র দেখি এরকম একটা স্টোরি দিছে, এপিটিটির ওখানে আপিটিটাকে মানে এপিটি এটাকে ফোকাস করে আপাটি গান দিয়ে স্টোরি দিছে। এটা দেখার পরে আমি তো ভাবছি বাহ কি ক্রিয়েটিভ মানুষজন, চিন্তা করো। তাহলে এই হচ্ছিল মোটামুটি আজকের ক্লাস, ঠিক আছে। আপু ব্লাড ইজি লাগতেছে জিপি থেকে, তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ব্লাড যদি ইজি লাগে তো খুবই ভালো, তোমাদের ইজি লাগলেই তো আমি খুশি, তোমাদের ইজি লাগলে আমি খুশি। ওকে, তাহলে কি ক্লিয়ার সবার? এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাও। ওকে ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার তোমাদের? আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না।
ওকে, সবার ক্লিয়ার। তাও যে কোনো প্রবলেম থাকলে তোমরা টেলিগ্রামে জিজ্ঞাসা করবা। আর আমাকে যদি কেউ ইনবক্স করো টেলিগ্রামে, আমি আসলে টেলিগ্রামে তেমন বেশি ঢুকি না, বুঝছো? এই জন্য হয়তো তোমাদের রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে। কারণ আমার টেলিগ্রামে বহুত গ্রুপ আছে, তো সারাক্ষণ মেসেজ আসতে থাকে, এই জন্য আমি নোটিফিকেশন অফ করে রাখি টেলিগ্রামে। তো এই জন্য আর কি একটু দেরি হতে পারে, বাট স্টিল তোমরা আমাকে জিজ্ঞেস করে রাখবা, কোনো সমস্যা নেই। আমি যখনই দেখবো তখনই আমি অ্যান্সার দিয়ে দিব। আর তাছাড়া টেলিগ্রামে তোমরা যে কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবা, ওখানে তোমাদের আরো যত ফ্রেন্ড আছে, অনেক জ্ঞানীগুণী মানুষজন আছে ওখানে, আমি জানি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেক জ্ঞানীগুণী আছে অনেকে, ওরাও হেল্প করে দিবে তোমাকে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি হয়তো আর ক্লাস নিব না, আমি শিওর না, বাট এটা হয়তো আজকে আমার তোমাদের সাথে মোটামুটি ফার্স্ট কার্ডের লাস্ট ক্লাস নেওয়া। আমি এখনো শিওর না যে নিব কি নিব না। সামনে তোফাইল ভাইয়া ক্লাস নেবেন ফিজিওলজির, আরবিসি আর ব্লাড গ্রুপ, উনি ক্লাস নেবে। বাট ভাইয়া যদি এর মধ্যে আমাকে আবার বলে তুমি ক্লাস নাও, তাহলে হয়তো আমি নিতে পারি, বাট না নেওয়ার সম্ভাবনাই বেশি। তো তোমাদের সাথে আবার ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে খাওয়া দাওয়া করো, নিজের শরীরের যত্ন নাও। আল্লাহ হাফেজ, টাটা। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে ভাইয়া।